আমি মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী তথা আমাদের সিএম স্যার মহোদয়কে আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, যাতে করে যে এজেন্সি দ্বারা রাস্তাটি নির্মিত হচ্ছে, এজেন্সি প্রেসারাইজ করার পর 2-1 দিন কাজ করার পর আবার বন্ধ করে দেয়, সেই বিষয়ে যাতে একটু নজর দেওয়া হয়। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে বলেছেন, আমি বিষয়টাতে পরবর্তী প্রশ্ন রয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট কোয়েশ্চেন 26. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়িকা শ্রীমতী কল্যাণী সাহারায় প্রশ্ন 1, ধর্মনগরে অবস্থিত দুর্গাপুর রেলওয়ে লেভেল ক্রসিং এর রাস্তা থেকে কামেশ্বর অব্দি উড়ালপুল নির্মাণ করার কোন পরিকল্পনা সরকারের আছে? উত্তর হচ্ছে, ধর্মনগরে অবস্থিত দুর্গাপুর রেলওয়ে লেভেল ক্রসিং এর রাস্তা থেকে কামেশ্বরী অবধি যে পূর্ত দপ্তর সড়ক সেতু কর্তৃক উড়ালপুল নির্মাণ করার কোন পরিকল্পনা নেই। প্রশ্ন 2, থাকিরে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? উত্তর 1 নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে এই প্রশ্ন আসে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বর্তমানে অবস্থা সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন। বিষয়টি হচ্ছে, কিছুদিন আগে আমার বিভিন্ন কাজে ধর্মনগর যাওয়ার সৌভাগ্য হয়, কিন্তু পরিতাপের বিষয়, ধর্মনগর গিয়ে আমি আমার গন্তব্যস্থলে যখন যাচ্ছিলাম, সেটা আমার দুর্গাপুর রেলওয়ে লেভেল ক্রসিং করে যেতে হয়েছে। আমি ঘড়ি ধরে এখানে 22 মিনিট আমাকে অপেক্ষা করতে হয়েছে। শুধু তাই নয়, এই অপেক্ষার মাঝে আমার সামনে অন্তত গোটা 15 গাড়ি ছিল, আমার পেছনে আমি তাকিয়ে দেখি আমার ঘুরে যাওয়ার কোনো বন্দোবস্ত নেই, আমার পেছনেও প্রায় 15-20টি গাড়ি, সেখানে গাড়ি, টমটম, অটো রিক্সা মানে ওই লেভেল ক্রসিং এ আটকে ছিল। খবর নিয়ে জানতে পারলাম যে কামেশ্বরও সেম অবস্থা, এই লেভেল ক্রসিং এর কারণে কামেশ্বরও ওই পরিমাণ ট্রাফিক জ্যাম ছিল, সেখানেও বাস, অটো, অন্যান্য গাড়ি এবং টোটো পর্যন্ত অপেক্ষমান ছিল লেভেল ক্রসিং এর জন্য। বিষয়টা হচ্ছে, আপনি জানবেন, যেহেতু আপনি ধর্মনগর থেকে বহুবার নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করছেন, আপনার অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি, কিন্তু ওই দিনের অভিজ্ঞতার নিরিখে আজকে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে হয় যে এখানে দুর্গাপুর লেভেল ক্রসিং প্রতিদিন আমাদের রাজ্যে যে পরিমাণ রেল বর্তমানে চলছে, সেটা তো আর আগের জমানা নেই। এখন 2018-এর পর থেকে যে সরকার চলছে, ডাবল ইঞ্জিনের সরকার, আমরা বলি গর্বের সঙ্গে, বিরোধীরা সমালোচনা করে বলে, কিন্তু এটা তো বাস্তব সত্য যে আজকে ত্রিপুরাতে একাধিক নয়, বহু ট্রেন চলাচল করছে, যে কারণে আমি হিসেব করে দেখেছি, মানে যদি আপ ডাউন যদি আমি চিন্তা করি, আগরতলা টু ধর্মনগর, ধর্মনগর টু আগরতলা, এই আপ ডাউনটা যদি আমরা চিন্তা করি, তাহলে 20 থেকে 22খানা ট্রেন আপ ডাউন করে এই রোডে, সেই জায়গায় দাঁড়িয়ে। এবং এই যে দুর্গাপুর রেলওয়ে লেভেল ক্রসিং, তার উল্টো দিকে আছে অয়েল ডিপো, আপনি জানেন অয়েল ডিপো রয়েছে, এবং সেই রাস্তা দিয়ে যখন গাড়ি ট্রেন চলাচল করতে গিয়ে যখন লেভেলটা ক্রসিং হয় না, বন্ধ থাকে, তখন প্রচুর পরিমাণে গাড়ি যানজট হয়। এই যানজট মুক্ত রাখার জন্য আমার দাবি, রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, একটা উড়ালপুল যদি নির্মাণ করা হয়। আবার এটা কিন্তু এই জায়গা থেকে আবার বাগবাসা যাওয়ার মেইন রোড, সুতরাং সব দিক বিবেচনা করে যদি একটি উড়ালপুলের ব্যবস্থা রাজ্য সরকার পরিকল্পনা করেন, ধর্মনগরের মানুষ, বাগবাসার মানুষ উপকৃত হবে। বিধায়িকা স্যার, সাপ্লিমেন্টারি ছিল, বলুন। স্যার, মাননীয় বিধায়িকা যে ডিমান্ডটা রেখেছেন, এটা সময়ের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ। উনি যেটা বলেছেন যানজট হচ্ছে, তা সত্যি এটা ধর্মনগরবাসীর জন্য খুব নেগেটিভ। যানজট ছাড়া যখন কলেজ টাইম এবং স্কুলের টাইম হয়,
যখন মালগাড়িগুলি আসে তো অনেক সময় কলেজে এবং স্কুলে পরীক্ষার সময় ছেলেমেয়েরা যানজটে আটকাবার জন্য ঠিক মতো বুঝতে পারে না, সেই জন্য এটা আমারও ডিমান্ড থাকবে এখানে একটা উড়াল পদ্ধতি। স্যার আমার একটা এটার সঙ্গে একটু সাপ্লিমেন্টারি দুই লাইন স্যার, দুটো হয়ে গেছে। 2 লাইন স্যার। এটা বলো না না, এটা তো একটা ম্যাডাম বললেন সাপ্লিমেন্টারি, একটা সরে বলেন সাপ্লিমেন্টারি। না একের মধ্যে আর 4 জন হবে না, হয় না, দুটোর বেশি হবে না প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে যে প্রশ্নটা এসছে যে রেলওয়ে এই যে লেভেল ক্রসিং, রেলওয়ে লেভেল ক্রসিং, এগুলো আসলে স্টেট গভর্নমেন্ট করে না, এগুলো করে রেলওয়ে দপ্তর। এবং এই বিষয়টা আগেও আমি জেনেছি, ওখান থেকে অনেক কমপ্লেন আমার কাছে দেওয়া হয়েছে এবং আমরা রেলওয়ে দপ্তরকে এর জন্য কিছু চিঠিও দিয়েছি। এখানে আমার কাছে রেলওয়ে দপ্তরের যে চিঠি এখানে আমার দেওয়া আছে। তো আমরা রেলওয়ে দপ্তরকে বারবার বলছি যেন ওনারা তাড়াতাড়ি এই কাজটা করেন। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছে শ্রী অভিষেক দেবরাজ। My admitted question is star 27 and star 169. নো, একটা করবেন, একটা, যে কোনো একটা। 27. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় প্রশ্ন 1, মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত গর্জি এবং মহারানী পুলিশ ফাঁড়িগুলিতে নতুন পুলিশ ব্যারাক নির্মাণের সরকারের কোন পরিকল্পনা আছে? উত্তর হচ্ছে মাতাবাড়ি বিধানসভার কেন্দ্রের অন্তর্গত গর্জি পুলিশ ফাঁড়িতে 2024-25 অর্থ বছরে একটি ব্যারাক নির্মাণ করা হয়েছে এবং মহারানী পুলিশ ফাঁড়িগুলিতে একটি পুলিশ ব্যারাক বিদ্যমান রয়েছে। অতএব মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উক্ত পুলিশ ফাঁড়িগুলিতে নতুন করে কোন পুলিশ ব্যারাক নির্মাণ করার পরিকল্পনা অন্তত সরকারের। প্রশ্ন 2, যদি থাকে তবে কবে নাগাদ বাস্তবায়িত করা হবে? উত্তর হচ্ছে 1 নম্বর প্রশ্ন উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন তুলে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের গর্জিতে যে পুলিশ ব্যারাকটি আছে এটা মেনটেনেন্স করা হয়েছে, এটার অবস্থা খুবই সংকটজনক। পাশাপাশি মহারানীর বিদ্যমান যেটি আছে সেটির মধ্যেও মানে পুলিশ যারা থাকে আমি বিশেষ করে দেখেছি সেখানেও অবস্থাটা সেরকম ভালো নেই। পাশাপাশি কাকরাবন যে আমাদের থানা আছে ওখানেও তাদের কোয়ার্টার গুলোর অবস্থা বাজে। তো এটা যদি একটু দেখে উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে মনে হয় ভালো হবে সবার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে বিষয়টা বলেছেন এই বিষয়ে আপনার মাধ্যমে অবগতির জন্য জানাচ্ছি যে সারা রাজ্যের যে 81টি থানা রয়েছে তার মধ্যে কনস্টেবলের যে ব্যারাক আছে 172, 33টি পুলিশ ফাঁড়ির মধ্যে 46টি ব্যারাক আছে। ব্যারাক হচ্ছে থানা এবং পুলিশ ফাঁড়ির কমপ্লেক্সের ভিতরে একটা আবাসস্থল যেখানে সংশ্লিষ্ট থানা বা পুলিশ ফাঁড়িতে নিয়োজিত যারা কনস্টেবল আছেন তাদের থাকেন। বিগত 2024-25 অর্থ বছরে থানা, পুলিশ ফাঁড়ি এবং এই পুলিশ ব্যারাক যে সংস্কার বাবদ এখন অব্দি প্রায় 7,45 লক্ষ টাকা উপরে খরচ হয়েছে, বরাদ্দ রাখা হয়েছে। রাজ্যের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ির ব্যারাকগুলি সংস্কারের জন্য 4 কোটি টাকা প্রয়োজন এবং আগামী দিনে আশা করি আমি যখনই অর্থ বরাদ্দ হবে আমি ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে শ্রীমতী অন্তরা সরকার দেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট কোয়েশন 111। নমস্কার মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক অন্তরা সরকার দেব মহোদয়, প্রশ্নটা হল কমলাসাগর বিধানসভা কেন্দ্রে মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠটিকে উন্নতিকরণ করা এবং গ্যালারি সহ আধুনিক মাঠ করার জন্য পরিকল্পনা তন্ত্র আছে। উত্তর কমলাসাগর বিধানসভা কেন্দ্রে মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠটিকে উন্নতিকরণ গ্যালারি সহ
আধুনিক মাঠ করার পরিকল্পনা আপাতত রাজ্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের নেই। তবে ভবিষ্যতে এই ব্যাপারে দপ্তরের নিকট যথাযথ প্রস্তাব আসলে প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেওয়া যেতে পারে। 2 নম্বর প্রশ্ন, যদি থাকে তবে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়? 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় প্রশ্নের কোনো প্রযোজ্য নয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে না থাকলে তার কারণ কি? কমলাসর বিধানসভা কেন্দ্রে মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠটিকে উন্নতিকরণ করা গ্যালারি সহ আধুনিক মাঠ নির্মাণ করার জন্য রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের নিকট কোনো প্রস্তাব আসেনি। যদি ভবিষ্যতে মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাঠটিকে গ্যালারি সহ আধুনিক মাঠ করার জন্য যথাযথ প্রস্তাব আসলে প্রয়োজনীয় অনুমোদনের জন্য বিবেচনা করা যেতে পারে। সাপ্লিমেন্টারি স্যার, কমলাসাগর বিধানসভা এলাকায় কোন স্টেডিয়াম নেই। এই এলাকার মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠটিকে গ্যালারি ও আধুনিকরণ মাঠে প্রয়োজন। এই এলাকার হায়ার সেকেন্ডারি স্কুল মিলে মোট 42টি বিদ্যালয় আছে। এই বিধানসভাটি যেহেতু বর্ডার এলাকায় অবস্থিত, তাই ইতিবাচক মানসিকতা, শারীরিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি আধুনিক স্টেডিয়ামের একান্ত প্রয়োজন। তাছাড়া কমলাসাগর বিধানসভা এলাকা মাঠে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, অর্থাৎ জায়গার কোনো অভাব নাই। মাননীয় মুখ্যমন্ত্রীজি নিজেও মাঠটি সম্পর্কে অবগত আছেন। এমত অবস্থায় শুধুমাত্র আর্থিক বরাদ্দের মাধ্যমে যদি স্টেডিয়াম নির্মাণ করা যেতে পারে। নমস্কার। মাননীয় স্পিকার স্যার, রাজ্যে খেলাধুলার উন্নতির জন্য সরকার আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকগুলো মাঠ ইতিমধ্যে আমরা করেছি। এটার জন্য যদি উনি প্রস্তাব পাঠান তাহলে আমরা এটা আগামী বছর সেটা দেখব। পরবর্তী প্রশ্নকর্তা শ্রী রামপদ জামাতিয়া এবং শ্রী জিতেন্দ্র মজুমদার যুগ্মভাবে এনেছেন। নমস্কার স্পিকার সাহেব, আমার প্রশ্নটা হচ্ছে স্টার্ট 3-0। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যৌথভাবে প্রশ্নটা করেছেন শ্রী রামপদ জমাতিয়াজি, মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার। প্রশ্ন 1, ফুটামাটি এবং কুঞ্জবন গ্রাম এবং আমতলী থেকে কাকরাবন যাওয়ার পথে কুশামারা ও আমতলীর মাঝখানে গোমতী নদীর উপর পাকা সেতু নির্মাণ করার কোন পরিকল্পনা সরকার আছে? উত্তর, ফুটামাটি ও কুঞ্জবন গ্রাম এবং আমতলী থেকে কাকরাবন যাওয়ার পথে কুশামারা ও আমতলীর মাঝখানে গোমতী নদীর উপর পূর্ত দপ্তর সড়ক ও সেতু কর্তৃক পাকা সেতু নির্মাণ করার কোন পরিকল্পনা আপাতত নেই। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ নির্মাণ করা হবে বলে আশা করা যায়? উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে প্রশ্ন আসেন। প্রশ্ন 3, ফুটামাটি বাজার থেকে দক্ষিণ পাড়া হয়ে কর্মকার পাড়া পর্যন্ত রাস্তাটি নির্মাণ করা হবে কিনা? উত্তর, ফুটামাটি বাজার থেকে দক্ষিণ পাড়া হয়ে কর্মকার পাড়া পর্যন্ত রাস্তাটিকে পূর্ত দপ্তর করতে পাকা রাস্তার উন্নতিকরণের পরিকল্পনা আছে। না থাকলে তার কারণ? 3 নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে এই প্রশ্ন আসে। সাপ্লিমেন্টারি স্যার, ফুটামাটি এবং কুঞ্জবন, এটা ফুটামাটি হচ্ছে আমার পাটনা অ্যাসেম্বলি কেন্দ্রে এবং ফুটামাটি হচ্ছে মাতারবাড়ি বিধানসভার কেন্দ্রে এবং এটা উদয়পুরের সাথেও একদম ডাইরেক্টলি। এখানে একটা পাকা সেতু অবশ্যই খুবই দরকার, দীর্ঘদিনের দাবি। এটা করা হলে পর ওই দিক থেকে অর্থাৎ হুমকির অপরপার থেকে বিভিন্নভাবে সবজি চাষ যারা আছেন তারা অতি সহজে এই উদয়পুর বাজারে ওনারা বিক্রি করতে পারবেন এবং তারাও অনেকেই যারা সবজি বিক্রেতা তারাও যারা উদয়পুরে বিক্রি করেন ওনারাও মোটামুটিতে গিয়ে ওখানে সবজি সার্ভিসিং থেকে সবজি কেটে নিয়ে আসতে পারবেন এবং বাকি সমস্তগুলি খুব শর্ট হবে। তার জন্য আবেদন রইল এটা যাহাতে অতি সত্তর অবশ্যই যাহাতে করা হয়, এটা খুবই প্রয়োজনীয় দাবি। এটি আমার দাবি রইল।
সাপ্লিমেন্টারি স্যার, কাকরাবন বিধানসভার আমতুলি, গর্জনমুড়া, হবরা এবং শাহগড়ার একটা বিরাট অংশ। কাকরাবন যেহেতু বিধানসভার হেডকোয়ার্টার, সেখানে যাওয়ার জন্য এই সেতুটি অত্যন্ত প্রয়োজন। কারণ এখন যদি যেতে হয় কাকরাবন, তাহলে জামজুড়ি হয়ে ঘুরে প্রায় 15 কিলোমিটার ঘুরে যেতে হয়। আর যদি এই ব্রিজটি হয়ে যায় তাহলে 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে তারা আসা যাওয়া করতে পারবে। এটা এক। 2 নম্বর কথা হচ্ছে, এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, প্রতি 1-2 বছর পর পরে এটা সংস্কার করতে হয়, প্রচুর টাকা খরচ হয়। আর যদি পাকা রাস্তাটা নির্মাণ হয়ে যায় তাহলে বারবার এই ঝুলন্ত ব্রিজের সংস্কারের ব্যাপারটাও থাকবে না। আর ওই এলাকার মানুষের আরেকটা দিক হচ্ছে, কাকরাবন থেকে কুসামারা হয়ে রাস্তাটা যদি এই ব্রিজটা হয়ে যায় তাহলে আগরতলা যাওয়ার পথেও অনেক শর্টকাট হয়ে যাবে এই রাস্তাটা ব্যবহার করে। এই সেতুটা গুরুত্বপূর্ণ। সুতরাং মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আবেদন করব এটা বিবেচনা করার জন্য। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে ফুটামাটি বাজার থেকে দক্ষিণ পাড়া হয়ে কর্মকার পাড়া পর্যন্ত রিক্সোল রাস্তা, যার দৈর্ঘ্য 1.60 কিলোমিটার, গড় প্রশস্ততা 2.50 মিটার। রাস্তাটি নির্মাণের জন্য ডিপিআর তৈরি করা হয়েছে এবং তার জন্য যে প্রজেক্ট কস্ট করা হয়েছে 496.81 লক্ষ টাকা। ডিপিআর এর অনুমোদন সহ প্রয়োজনীয় জমি এবং অর্থের সংস্থান সাপেক্ষে পরবর্তী পর্যায়ে উক্ত রাস্তাটি কাজ হাতে নেওয়া যাবে বলে আশা করা যায়। তাছাড়া অলরেডি মাননীয় বিধায়ক জিতেন্দ্র বলেছেন যে সেখানে একটা স্টিল ব্রিজ আছে এবং সেখানে স্টিল ব্রিজের মাধ্যমে লোকজন পায়ে হেঁটে এবং 2 হুইলার দিয়ে চলাচল করতে পারে। এছাড়া ফুটামাটি গ্রাম পঞ্চায়েত এবং উদয়পুর শহরের মধ্যে যোগাযোগ রক্ষাকারী ভারী যান চলাচলের জন্য পূর্ত দপ্তর কর্তৃক 2টি পাকা রাস্তা আছে। একটা হচ্ছে ফুটামাটি হইতে উদয়পুর পুরাতন মোটর স্ট্যান্ড, আর একটা ফুটামাটি হইতে পুরাতন মোটর স্ট্যান্ড। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন শ্রী মাইলাফরুম মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমার অ্যাডমিট কোয়েশ্চেন নাম্বার স্টার্ট 3-4। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী মাইলাফরুম এতে প্রশ্ন নাম্বার 1, মনু বিধানসভা অন্তর্গত মনুবাজার থেকে মাগুর ছড়া যাওয়ার রাস্তা, যেটা বসুন্ধরা হলের পেছনে মনু নদীর উপর যানবাহন চলাচলের সুবিধার্থে আরসিসি ব্রিজ করার সরকারের কোন পরিকল্পনা আছে? উত্তর, মনু বিধানসভা অন্তর্গত মনুবাজার থেকে মাগুর ছড়া যাওয়ার রাস্তা মনু নদীর উপর যানবাহন চলাচলের সুবিধার্থে আরসিসি ব্রিজ করার পরিকল্পনা আছে। প্রশ্ন, থাকলে কবে নাগাদ শুরু করা যাবে বলে আশা করা? উত্তর, প্রস্তাবিত সেতুটি নির্মাণের জন্য ইতিমধ্যে ডিপিআর তৈরি করা শেষ হয়ে গেছে। ডিপিআর অনুমোদন সহ প্রয়োজনীয় অর্থ এবং জমি যখন পাওয়া যাবে সেই নির্মাণ কাজ শুরু হবে। সাপ্লিমেন্টারি স্যার, আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমার এই আরসিসি ব্রিজটা হলে আমাদের প্রায় 6 থেকে 7টা গ্রাম এবং ডিসি এলাকায় এবং সঙ্গে আমাদের রূপাইছড়ি আরডি ব্লক, যেখানে আমাদের মাগুরছড়া এলাকায় বিস্তীর্ণ আমাদের যেখানে কৃষি প্রধান এলাকায়, যার কারণে এই ব্রিজটা হলে বিশেষ করে যেটা আমাদের যান চলাচল, যেখানে আমাদের বিভিন্ন সবজি থেকে শুরু করে সেগুলি গাড়ির মাধ্যমে সেটা উপকার হবে এলাকা, যার কারণে এই ব্রিজ যথা শীঘ্রই যাতে চালু হলে আমি আপনার মাধ্যমে অনুরোধ করছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিধায়ক মহোদয় যে বলেছেন, যে বলেছি সেটা কাজ
যত তাড়াতাড়ি সম্ভব আমি করবো। তাছাড়াও মনোবাজার এবং মাগুরছড়ার জনগণের জন্য দুটি রাস্তার অলরেডি যোগাযোগ দরকার জন্য সেখানে আছে। আর সিসি ফুড ব্রিজও একটা আছে। তাছাড়া মনোবাজার থেকে মাগুরছড়া বা NH-08 এবং রাজীবনগর রাস্তাটি যেটা দৈর্ঘ্য 3.9 সেখানেও সেটা থাকাতে সুবিধা হচ্ছে। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন শ্রীমতী স্বপ্নাদেব বর্মা মহোদয়া। আমার প্রশ্ন নাম্বার 54 মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্নাদেব বর্মা মহোদয়ার প্রশ্ন নম্বরে 11 মান্দায় বিধানসভা এলাকায় রেভিনিউ সার্কেল করার জন্য কোন পরিকল্পনা আছে? উত্তর হচ্ছে আপাতত নেই। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়? উত্তর 1 নম্বর প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে 2 নম্বর প্রশ্নের উত্তর অপ্রাসঙ্গিক। সাপ্লিমেন্টারি জিরানিয়া সাব ডিভিশনে মধ্যবর্তী রেভিনিউ সার্কেল আছে। একটা জিরানিয়া রেভিনিউ সার্কেল আর একটি রানীবাজার রেভিনিউ সার্কেল। একটি জিরানিয়া রেভিনিউ সার্কেলে 6টি তহসিল আছে। জিরানিয়া রেভিনিউ সার্কেলে 6টি তহসিল আছে। আমার বক্তব্য হলো মান্দাই RD ব্লকের ভিতরে 3টি তহসিল আছে। মান্দাই তহসিল, পাটনি, শিবনগর তহসিল। এই 3টা তহসিলকে নিয়ে যদি আরেকটি প্রাথমিক রেভিনিউ সার্কেল যদি গঠন করা হয় তাহলে জনজাতি অংশের মানুষ উপকৃত হবে। দূর দূরান্ত থেকে জনজাতি তাদের জমির সংক্রান্ত করতে অনেক সুবিধা হবে। আমার রিকোয়েস্ট থাকবে মান্দাই এলাকাতে আর একটি পৃথক রেভিনিউ সার্কেল গঠন করা হয়। স্যার, ত্রিপুরা রাজ্য দুটিকে নিয়ে রেভিনিউ সার্কেল গঠন করা এমন উদাহরণও আছে, যেমন করবুক সাব ডিভিশনে একটি গোড়াকাপা আর একটি শিলাছড়ি তহসিলকে নিয়ে একটি রেভিনিউ সার্কেল করা হয়েছে। যেহেতু স্যার আমারও অনুরোধ থাকবে, যেহেতু আমার মান্দাই এলাকাতে 3টি তহসিল আছে, এখন সারা দেশব্যাপী চলছে জনজাতি গৌরব ভারত, তাহলে স্যার আমার মান্দাই বাজার বিধানসভা কেন্দ্রে এই সময় যদি একটি রেভিনিউ সার্কেল পৃথকভাবে যদি করেন তাহলে অনেক উপকৃত হবে। থ্যাংক ইউ স্যার। স্যার, মাননীয় স্পিকার স্যার, সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে একটাই রেভিনিউ সার্কেল আছে যেটা সোনামুড়াতে অবস্থিত। তো তাই আমাদের বক্সনগরে 3টা আছে, তহসিল আছে। একটা হলো মতিনগর, একটা হলো বক্সনগর, একটা হলো ভেলুয়ারচর। তো তাই ভেলুয়ারচরের যে তহসিলটা এবং বক্সনগর তহসিল থেকে সোনামুড়া যে রেভিনিউ সার্কেলটার দূরত্ব প্রায় 40 কিলোমিটার। তো তাই বক্সনগরে যদি একটা রেভিনিউ সার্কেল করা হয় তাহলে বক্সনগরের মানুষ অত্যন্ত উপকৃত হবে। তাই আপনার মাধ্যমে মাননীয় দপ্তরের মন্ত্রী মহোদয় অর্থাৎ ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব বক্সনগরের মধ্যে যেন একটা রেভিনিউ সার্কেল করা হয়। ধন্যবাদ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সবাই জানি যে 2011 সাল রাজ্যের জেলা ও মহকুমাগুলি প্রশাসনিক এলাকা পুনর্গঠন করা হয়েছে। 4টি জেলা ছিল, 4টি জেলার থেকে 8টি জেলা, 17টি মহকুমা ছিল, সেখান থেকে
10টি মহকুমা গঠন করা হয়েছে, সেই অনুযায়ী সদর মহকুমাটি একটি পুনর্গঠন করার পরে জিরানিয়া মহকুমাটি তৈরি হয়। জিরানিয়া মহকুমাতে মাননীয় বিধায়িকা অলরেডি বলেছেন, সেখানে যে ভৌগোলিক যে সীমানা আছে সেখানে 4টি আরডি ব্লক অফিস, 2টি রেভিনিউ সার্কেল আছে, 12টি তহসিল কাছারি, তাছাড়া 34 মৌজা বর্তমান। এখানে আমাদের যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা যেটা এডিশনাল ইনপুট আমি আপনার মাধ্যমে জানাতে চাই, যে বিধানসভা কেন্দ্রিক রেভিনিউ সার্কেল করার এখন পর্যন্ত রাজ্য সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। তাছাড়া ভৌগোলিক আয়তনের দিক দিয়ে যদি আমরা দেখি, ত্রিপুরা একটি ক্ষুদ্র রাজ্য, তাই সীমিত আয়তনের কথা যদি আমরা বিবেচনা করি, বর্তমান সময়ে সরকারের রেভিনিউ সার্কেল পুনর্গঠন সংক্রান্ত কোনো পরিকল্পনা আপাতত নেই। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন শ্রী নয়ন সরকার মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট কোশ্চেন নাম্বার *5 মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী নয়ন সরকার মহোদয়ের প্রশ্ন নম্বরে 2025-26 ইংরেজি অর্থ বছরে রাজ্যে নতুন করে কোনো ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার পরিকল্পনা করতে হবে। উত্তর, 2025-26 ইংরেজি অর্থ বছরে রাজ্যে নতুন করে কোনো ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার পরিকল্পনা আপাতত প্রশ্ন 2 থাকে, কোথায় কোথায় তা স্থাপন করা হবে। উত্তর, উপরে আমি যেটা বললাম 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য নয়। Supplementary, sir. 12th Assembly second session-এ দপ্তরের মন্ত্রী, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিধানসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বেশ কয়েকটা, এর মধ্যে আমাদের বামুটিয়া বিধানসভা কেন্দ্র আছে, যে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে নতুন অগ্নি নির্বাপক দপ্তর কেন্দ্র করা হবে। সেটা কি পর্যায়ে আছে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। সাপ্লিমেন্টারি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার বিধানসভার অর্জিতে দীর্ঘদিনের দাবি যে একটা ফায়ার স্টেশন করা, কারণ এখানে প্রায় মাতাবাড়ি বিধানসভার 9টা জিপিবিসি, কাকরাবনের তুলামোড়া সহ এখানে গ্রাম পঞ্চায়েত এবং ডিসি মিলিয়ে 4টি, প্লাস আমাদের প্রতিছড়ি এবং বীরচন্দ্র এলাকা মিলে একটা বড় অংশ, যেটা উদয়পুর ফায়ার স্টেশন থেকে অনেক দূর, প্রায় 25 কিলোমিটারের মতো হবে, এবং যেখানে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার স্থলগুলো প্রায় 30-35 কিলোমিটার হবে গ্রামীণ রাস্তা, এবং উদয়পুর যে ফায়ার স্টেশন আছে তার উপর লোড অনেক বেশি, কারণ এখান থেকে মহারানী থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চল সবটাই উদয়পুর থেকে কাভার করে। তো অর্জিতে একটা ফায়ার স্টেশন যদি হয় তাহলে, এবং কিছুদিন আগেও আগুন লেগেছে, সঠিক সময়ে যেতে পারেনি ফায়ার সার্ভিস গাড়ি, যার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গত 3-4 দিন আগেও পূর্ব জুলাই একটা ইয়াং জনজাতি তার বাড়িঘর পুড়ে গেছে, কারণ সঠিক সময়ে ফায়ার সার্ভিস যেতে পারেনি। তো গর্জিতে একটা দীর্ঘদিনের দাবি আছে, যদি গর্জিতে একটা ফায়ার সার্ভিস করা হয় তাহলে সম্পূর্ণ এলাকার মানুষ উপকৃত হবে। শুধুমাত্র মাতাবাড়ি বিধানসভা না, কাকরাবন বিধানসভা, শান্তিবাজার বিধানসভার একটা পার্ট তার সাথে উপকৃত হবে। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি, স্যার। সাপ্লিমেন্টারি, স্যার। সাপ্লিমেন্টারি, না স্যার, একটা প্লিজ, না দুটো হয়ে গেছে, প্লিজ। দাদা চান কারো বাজি দাও, প্লিজ প্লিজ প্লিজ, আমার মধ্যে ভালো উত্তর দেবেন। আমরাই আইন করি, আমরাই আইন ভাঙিয়ে হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে বিষয়টা এনেছেন, আমাদের জানতে হবে যে স্ট্যান্ডিং ফায়ার অ্যাডভাইজারি কাউন্সিলের যে নির্দেশিকা, যদি গ্রামীণ এলাকা হয় সেখানে যদি প্রতি বর্গ কিলোমিটার 50 বর্গ কিলোমিটার যদি কোনো গ্রামীণ এলাকায় যদি কোনো ফায়ার ব্রিগেডের ব্যবস্থা থাকে তাহলে সেখানে করা যায়, এবং শহর এলাকাতে যদি 10 বর্গ কিলোমিটারের মধ্যে থাকে একটা ফায়ার স্টেশন থাকে তাহলে সেখানে করা যায়।
এটা তাছাড়া গত 3 বছরে আমরা 4টি ফায়ার স্টেশন এখানে স্থাপন করেছি। 2022-এ আনন্দনগর ফায়ার স্টেশন এবং 2024-25-এ বক্সনগর ফায়ার স্টেশন, মনুগোপাল ফায়ার স্টেশন, গঙ্গানগর ফায়ার স্টেশন। তাছাড়া এখানে যে 2024-25 অর্থ বছরে কেন্দ্রীয় সরকারের যে 15 ফাইন্যান্স কমিশন এনডিআরএফ এর অধীনে একটি স্কিমের মাধ্যমে 4,236 লক্ষ টাকার অনুদান ওনারা দেয়। সেই অনুমোদিত অর্থে ফায়ার ফাইটিং যন্ত্রপাতি এবং অন্যান্য যেসব যন্ত্রপাতি আছে সেগুলো ক্রয় করার বিভিন্ন গাইডলাইন্স আছে, সেগুলো করা হচ্ছে। এছাড়া আসন্ন 2025-26 অর্থ বছরে যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী এখানে রেখেছেন, সেখানে যে পরিকল্পনা রয়েছে বাদারঘাট মাতৃপল্লীতে স্টেট ট্রেনিং সেন্টার ময়দানে ব্যাকটপিং, স্টেট ট্রেনিং সেন্টার একটি ব্যারাক নির্মাণ, কাকরাবন ফায়ার স্টেশনের স্থায়ী ভবন নির্মাণ, আগরতলা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে 2 নম্বর কনফারেন্স হলে আদর। এখানে সমস্ত ফায়ার স্টেশনে কতগুলো ফায়ার স্টেশন আছে পুরো আমার কাছে আছে, আমার মনে হয় সেগুলো এখানে পুরো ডিটেলস বলার প্রয়োজন আছে কিনা। একটু লাস্ট ক্লিয়ার করে না, আমার কথা হচ্ছে বিধানসভায় দাঁড়িয়ে দপ্তরের মধ্যে প্রতিশ্রুতি দিবেন, প্রশ্নটা করেছিল আমি বলছি 2018 সালে সেকেন্ড সেশন 12 অ্যাসেম্বলি পিনাকি দাস চৌধুরী এমএলএ, বর্তমানে তিনি এমএলএ আছেন, ওনার দেওয়া প্রশ্নে আপনাদের দলের বিধায়ক প্রশ্ন করেছিলেন 192। তো ওনার প্রশ্ন উত্তরে ত্রিপুরা অগ্নি নির্বাপক দপ্তরের বামুডিয়া এবং জম্পুজলা মহকুমায় একটি করে অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা আছে, রাজ্যের দপ্তরের মন্ত্রী দিয়েছিলেন। তো আমার কথা হচ্ছে আজকে 7 বছর হয়ে গেছে, পেরিয়ে গেছে, আপনাদের বিধানসভাতে দাঁড়িয়ে তথ্য দিয়েছেন কিন্তু আর বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন, আর এটার কোনো এখন পর্যন্ত কোনো কিছু স্ট্যাটাস নেই। আমি বুঝতে পারছি কি অদ্ভুত ব্যাপার। ওকে, ঠিক আছে। মহোদয়, আমি জানি না ডিটেলস আমার কাছে এখন তো আমি বলতে পারবো না, যদি থাকে আপনি আমার জাস্ট লিসেন থাকলে আমি দেখবো নিশ্চয়ই। আর মানে আমরা তো করছি না এরকম না, একটা একটা করে আমরা প্রায়োরিটি দিচ্ছি, আমরা করছি, নিশ্চয় আপনার তো হবে, ওয়েট চিন্তা করার বিষয় না। আর যে গাইডলাইন্স আছে গাইডলাইন্স এর বাইরে তো আমরা যেতে পারবো না, সেই গাইডলাইন্স মেনেই আমাদের করতে হবে। পরবর্তী প্রশ্ন করতে পারছেন শ্রী দীপঙ্কর সেন মহোদয়। Honorable Speaker, sir, my admitted start question starts 6-7. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী দীপঙ্কর সেন মহোদয়ের প্রশ্ন নম্বর 1, यहाँ की সত্যি বিশ্রামগঞ্জ, সোনামুড়া, কাশারি, জর্জরি, বিশ্বমুখ হয়ে শ্রীনগর পর্যন্ত বর্তমান রাস্তাটি যোগাযোগের জন্য জাতীয় সড়কে রূপান্তরের পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর উদ্যোগ রাজ্য সরকার গ্রহণ করতে যাচ্ছে। উত্তর বিশ্রামগঞ্জ, সোনামুড়া, কাশারি, জর্জরি, বিশ্বমুখ হয়ে শ্রীনগর পর্যন্ত রাস্তাটি জাতীয় সড়কে রূপান্তরের পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর কোন উদ্যোগ রাজ্য সরকারের নিকট বর্তমানে। প্রশ্ন 2, সত্য হলে কবে নাগাদ এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারের নিকট পাঠানো হবে বলে আশা করা যায়? উত্তর 1 নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে এই প্রশ্ন উত্তর আসেন। সাপ্লিমেন্টারি স্যার, আমি এটা মনে করি যে এটা অত্যধিক গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আমাদের যে জাতীয় সড়ক আগরতলা থেকে বিলোনিয়া বিচন্ড হয়ে যেটা গেছে, এটার উপর ভীষণ হ্রাস আছে এবং বেশ কিছু অ্যাক্সিডেন্ট 2 দিন পর পরই সেখানে মধ্যে হয়। সেদিক থেকে বিকল্প একটা রাস্তা থাকা দরকার। সেজন্য এই রাস্তাটি যদি হয় তাহলে পরে সোনামুড়ার সঙ্গেও ভালো যোগাযোগ সম্পন্ন হবে, সাবরুমের সঙ্গেও ভালো যোগাযোগ রক্ষা করা যাবে। এবং এটার সঙ্গে এই পাশ দিয়ে আরেকটা রাস্তা সেখানে গেছে, সেটা হচ্ছে বিলোনিয়া থেকে উত্তর ভারত। এটা জাতীয় সড়কের কথা বলবো না, কিন্তু 5.5 মিটারে আদার ডিস্ট্রিক্ট রোডে পরিণত করা দরকার, কারণ সেটা উত্তর ভারত দিয়ে বাইকুলার সঙ্গে যুক্ত হয়েছে। আমি যে প্রস্তাবটা এখন রাস্তা, সেই রাস্তা থেকে সেটা সেখানে হতে গেছে। তাহলে সেই দিক থেকে আমি মনে করি
যে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ রাস্তা যেটার মধ্য দিয়ে 3টা সাব ডিভিশনের সংযোগ তৈরি হচ্ছে এবং এটা একটা বিকল্প রাস্তা হিসেবে থাকা ভালো, একটাই মাত্র জাতীয় সড়ক যেখানে, সে জায়গাতে এই প্রস্তাবটা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হোক এবং উত্তর ভারত হয়ে পাইকোলার যে রাস্তাটা 5.5 মিটার আদার্স ডিস্ট্রিক্ট রোডে পরিণত করা হোক। বিশ্রামগঞ্জ থেকে যে রাস্তাটার কথা বলা হয়েছে, বিশ্রামগঞ্জ থেকে তক্সাপাড়া হয়ে সোনামুড়া সেখান থেকে চলে গেছে, সেটা যদি করা যায় তাহলে মেলাঘরের উপর দিয়ে যে ঘাস হয় সেটা কমতে পারে। এটা কেন্দ্রীয় সরকারের কাছে না দিলেও সোনামুড়া পর্যন্ত অন্তত, এবং সোনামুড়া থেকে কালীরবাড়ি নলছর বিধানসভা এই পর্যন্ত জমি একোয়ার করা আছে সরকার, বিরাট ভালো একোয়ার করার রেডি আছে, এবং মেলাঘর দিয়ে আসার যত কিলোমিটার হয় তার থেকে 4.5 কিলোমিটার কম হয় তক্সাপাড়া দিয়ে আসলে, তাতে ফুয়েল কস্টিংও কমতে পারে, আবার যানজটও কমতে পারে। সবটা মিলিয়ে এই বিষয়টা মাননীয় মন্ত্রী দেখতে ভালো হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিধায়কগঞ্জে বললেন সত্যি আমি এটাকে গুরুত্ব অনুধাবন করছি, দৃষ্টান্ত থাকবে। তাছাড়া বিশ্রামগঞ্জ সোনামুড়া কাঁসাই জর্জরির সম্মুখ হয়ে শ্রীনগর পর্যন্ত যে রাস্তাটি আছে সেটা রাজ্য সরকার কিন্তু স্টেট হাইওয়ে হিসেবে ঘোষণা করেছে। তাছাড়া যেটা NH রেলওয়ে জাতীয় সড়কটি বিশ্রামগঞ্জ ও সাবরুমের সাথে আছে কেরালাল, সেটাও থাকছে। নিশ্চয়ই দেখবো। পরবর্তী প্রশ্নকর্তা শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। Sir, admitted question, third question 77. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়ের প্রশ্ন 1, বর্তমানে ত্রিপুরায় ক্রিমিনাল কেসে পানিশমেন্টের পার্সেন্টেজ কত? উত্তর, 2024 ইংরেজি সনের তথ্য মতে ত্রিপুরায় ক্রিমিনাল কেসে পানিশমেন্টের শতকরা হার 29.80%। প্রশ্ন 2, পানিশমেন্টের হার বৃদ্ধির লক্ষ্যে আরক্ষা দপ্তরের প্রত্যেক থানাগুলোতে স্পেশাল প্রসিকিউশন সেল করার কোন পরিকল্পনা রয়েছে? উত্তর, বর্তমানে আরক্ষা দপ্তরের প্রত্যেক থানাতে স্পেশাল প্রসিকিউশন সেল গঠন করার কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই। রাজ্যে ক্রিমিনাল কেসে পানিশমেন্টের হার বৃদ্ধি করতে প্যারিয়ারি অফিস এবং পুলিশ কোর্টের সহায়তায় কোর্টে বিচারাধীন কেসগুলোর উপর নিরন্তর নজরদারি রাখা হয়। Sir, according to National Judicial Data Grid NJDG, criminal এবং civil 60.8% স্যার আমাদের ডিসপোজাল, এবং সুপ্রিম কোর্টে according to last today's data, Supreme Court last year, sir, out of 55,453 cases, Supreme Court 3,463 civil, 1,990 cases in criminal disposal. Sir, fantastic disposal. এখানে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রী উনি আজ থেকে আমার মনে হয় 1 বছর আগে বলেছিলেন যে ইনক্রিজ করা হবে। এখানে যে 29% বলেছে তার মধ্যে স্যার ড্রাগ এডিক্টেড, এই সেই চক্কর এগুলি পানিশমেন্ট। অ্যাকচুয়ালি মার্ডার, রেপ এবং বিভিন্নভাবে বড় বড় ক্রাইমের বিচারটা দীর্ঘায়িত হচ্ছে। আর মুখ্যমন্ত্রী মহোদয় বলেছিলেন যে এখন যেভাবে বলছেন উনি তো সুন্দরভাবে বলেন, আমরাও শুনি, কিন্তু কাজটা কতদূর হচ্ছে আমি জানি না। আমি সেটা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী গত 16ই জানুয়ারি আমাদের ত্রিপুরা টাইম ড্যাক্স 16 জানুয়ারি
চিফ মিনিস্টার ডক্টর মালিক শাহ উনি বলেছেন যে আমরা এই আধুনিকরণ করছি, এই করছি, সেই করছি। এটা আমার কাছে উনি যে প্যারেড গ্রাউন্ডে বলেছেন, কিন্তু বক্তব্য অনুসারে এই যে থানাগুলিতে নামমাত্র একটা এনকোয়ারির একটা স্পেশাল ব্রাঞ্চ আছে, কোনো কিছু হয় না। আর স্যার, বাহুবলী একটা সিনেমা দেখেছি, খুব ভালো, এটা সাউথে হয়েছে, কিন্তু ত্রিপুরাতে বাহুবলী বেড়ে গেছে। আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে ওই বাইক বাহিনী একটু চেক দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, কিন্তু বাহুবলীর জন্য আমি ধন্যবাদ জানাতে পারছি না। দিন দিন বাহুবলী বাড়ছে। আমি একটা বলি, আপনার জায়গাটা আসছি স্যার, এটা রিলেভেন্ট। ওই ট্রেজারি বেঞ্চের থেকে যখন তার লক্ষ্মী পাঞ্জালি করে, আপনি লক্ষ্মী পাঞ্জালির সময় কিছু বলেন, আপনি আমাদের বলতে হবে এগুলি কি স্যার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং বিভিন্ন ওনার স্টেটমেন্ট, এগুলিকে আপনি কি ইগনোর করেন? সাপ্লিমেন্টারি কি? সাপ্লিমেন্টারি হলো ক্রাইম রেট বৃদ্ধি করার জন্য, মানে ক্রাইম এগেইনস্ট ওমেন, ক্রাইম আপনার মার্ডার কেস, রেপ কেস, এগুলিকে দ্রুত পানিশমেন্ট দেওয়ার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? ওকে, ঠিক আছে। এই যে ব্যবস্থা নেওয়াটা, গোপাল বাবু, মাননীয় গোপাল বাবু, ব্যবস্থা নেবে তো তদন্ত কমিটি, পুলিশ, প্রশাসন সকলে মিলে, ঠিক আছে কিনা? নিচ্ছে তো মুখ্যমন্ত্রী বলেছেন, পার্সেন্টেজ বাড়বে কিনা আমার মুখ্যমন্ত্রী বলবেন এর বিষয়ে কি? আমি পক্ষপাতি বললাম কোথায়? একটা 5টা সেকেন্ড দিয়েছে পক্ষপাতি করলেন কি স্যার? আপনি দেখি হয় এটা, আপনি কি যেতে পারেন একটা পলিটিক্যাল পার্টির মিটিং এ মুখ্যমন্ত্রীর বাসভবনে? আপনাকে দেখেছি, আমার কাছে পত্রিকা আছে। পারুন না, আপনি যেতে পারেন? আমি জানি না। না, আপনি জানেন না মানে আমি জানি আপনার ছিল ক্রাইম রেট বাড়বে কিনা, সরি আমার বক্তব্য হলো পানিশমেন্ট বাড়বে কিনা। আপনি নিরপেক্ষ নন। আমি বলছি মুখ্যমন্ত্রী আশ্বস্ত করুন যে কি করতেছে পানিশমেন্ট বাড়বে কিনা। ওকে, ওনার পাশে যে দুজন মেম্বার আছে ওনার ধরে, তাদের জিজ্ঞাসা করবেন না যে উনি কি সাপ্লিমেন্টারি কিছু করেছে? আপনি প্রশ্ন করছেন? দূর চলে আপনি কথা বলবেন, ঠিক আছে। আমি পরবর্তী করতে চলে যাবো, বলবেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক গোপাল রায় মহোদয় সন্দেহ প্রকাশ করছেন যে আমার জানা নেই কনভিকশন হচ্ছে না হচ্ছে। ওই মাঝখানে একটা কথা হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে, গ্যাস স্ট্রাইক নিয়ে। যিনি প্রশ্ন করেছেন পরবর্তী সময়ে কি বলছিলেন, এখন থেকে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক যখন হবে ওনাকে নিয়ে যাবে, নিয়ে আর্মি এবং এয়ারফোর্সের ওরা ওখানে রেখে আসবে। আমি ভাবছি এখন থেকে আপনাকে বারবার ডাকবো এবং নিয়ে যাবো, তাই কোথায় কত কনভিকশন ওরা করতে, তো আপনি কি ওকে নিশ্চয়ই নিয়ে যাবেন। আমার কাছে যা রিপোর্ট আছে যে বিগত 3 বছরে যে মামলা এখন নথিভুক্ত হয়েছে, ডেকায়েতি, রবারি, বার্গলারি, theft, murder, hurt and assault, rioting, kidnapping, female, dowry death, RTA, other miscellaneous। 2022-এ 4,532, 2023-এ 5,002, 2024-এ 4,000, এবং নথিভুক্ত মামলার যে সংখ্যা এখানে আমি বললাম সেই অনুযায়ী চার্জশিট ফাইল হয়েছে 3,548 এবং ফাইনাল রিপোর্ট 892, তদন্ত মামলা 92, মামলার বিচার কনভিকশন হয়েছে 650 এবং সাজাপ্রাপ্ত অপরাধীর সংখ্যা টোটাল 22-23-24 1,596। এই যে পরিসংখ্যানটা আমি দিলাম, তাতে করে 2022 ও 23 সনের তুলনায় 2024 সনে যে কনভিকশনের হার
সুস্পষ্টভাবে যে বৃদ্ধি পেয়েছে সেটা বোঝা যায়। এবং 22 সনের তুলনায় 24 সনে আমরা কনভিকশনের হার 20% এখানে বেড়েছে, এবং 2023 সনের তুলনায় 2024 সনে 21% বৃদ্ধি পেয়েছে। আর আপনি একটা প্রশ্ন এখানে করেছিলেন যে স্পেশাল প্রসিকিউশন সেল সম্পর্কে। আপনি নিশ্চয়ই জানেন যে এর মধ্যে যে আমাদের একটা আইন পাস হয়েছে যে প্রসিকিউশন যাতে আরো শক্ত করা যায়, যাতে করে ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023, যার জন্য আমাকে গুয়াহাটিতেও যেতে হয়েছিল। এই বিষয়ে আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব সেখানে ছিলেন, সমস্ত মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে আমিও এই বিষয়ে ত্রিপুরাতে কি কি আমরা করেছি তার বিস্তারিত তথ্য সেখানে আমার দিতে হয়েছে। তো এর জন্য আমাদের এখানে যাতে এই ধারাগুলো সুষ্ঠু প্রয়োগ করা যায়, 8টি জেলার মধ্যে আমরা ডেপুটি ডাইরেক্টর অফ প্রসিকিউশন অফিস আমরা গঠন করছি। এর মধ্যে 70টি বিভিন্ন ক্যাটাগরিতে আমরা যে কত কনসার্ন এই বিষয়ে প্রসিকিউশন যাতে প্রপারলি হয় তার জন্য 70টা পোস্ট আমরা অলরেডি ক্রিয়েট করেছি। ডেপুটি ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অফিস সুপারিনটেন্ডেন্ট, হেড ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, ওয়ার্ড ডিভিশন ক্লার্ক, রেকর্ড কিপার, লাইব্রেরিয়ান, গ্রুপি। এবং আমরা চাই যে প্রসিকিউশনটা প্রপারলি হোক। এতদিন ধরে কিন্তু ছিল না, অলরেডি তো আমরা অ্যাডভার্টাইজমেন্টও করছি, অলরেডি অ্যাডভার্টাইজমেন্টও করা হয়েছে। তো সেশন ট্রায়াল মামলাগুলো অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এবং জেলা ও দায়রা আরো কি দেবেন আপনি, যেটা আমি বলেছিলাম যে ফেরবি যে একজন আছে আমাদের প্রতিটি থানা, যাতে অ্যাসিস্ট্যান্ট এপি টিপি তাদেরকে যেন সবসময় যোগাযোগ রাখে, এবং জেলা ও দায়রা বিচার থেকে মামলা পরিচালনার সহায়তা করার জন্য এই ফেরবি অফিসার কিন্তু আমরা নিযুক্ত করেছি প্রতিটি থানায়। আমাদের তরফ থেকে তো আমরা চেষ্টা করছি যাতে কন্ডিশন পাবে, এবং সেইভাবে কিন্তু আমি যা বললাম তাতে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আমরা অনেক এখানে সাজার বিষয় বলছেন, কন্ডিশনের কথা বলছেন, সেই বিষয়গুলো কিন্তু সুস্পষ্ট। একজন মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িতে চা পানের আমন্ত্রণ যাওয়াটা নিশ্চয়ই স্পিকারের পক্ষে গর্বিত কাজ নয়। প্লিজ প্লিজ পরবর্তী প্রশ্নকর্তা শ্রী মানব দেববর্মা মহোদয়। কত নম্বর? এটা বলে আজকাল মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় গোপাল প্রস্তাব যেটা বলছেন না, আজকাল তো একটা সমস্যা, কোথাও আপনি গেলেন হঠাৎ করে বললেন স্যার একটা ফটো তুলুন, কে লোকটা চিনিও নাই ফটো তুলে, এরপর দেখা যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে গোল করে বলে আমি একটা এরকম, আমি জানি না আমার মনে নেই কি বিষয়। আমি বলছি কনভিক্টেড কিনা এগুলো তো এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে এবং এগুলো হয়। আমি কি প্রথমে আমার সাথে ফটো তুলতে গেলে আগে তোমার সার্টিফিকেট নিয়ে আসো, তোমার সিবিআই রিপোর্ট নিয়ে আসো, এসপি রিপোর্ট নিয়ে আসো, লোকাল থানার রিপোর্ট নিয়ে আসো, কারোর বাড়িতে গেলে আগে জিজ্ঞেস করতে হবে আপনার বাড়িতে কোন কেস আছে কিনা, কনভিক্টেড কিনা। তো মুশকিল, দেখা গেল যে কনভিক্টেড তার ভাইয়ের সাথে আমার ভালো রিলেশন, তার সাথে কোনো সমস্যা, আমাকে নিমন্ত্রণ করেছে। কাজে এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি যথেষ্ট সচেতন বিষয়ে আমি আপনার বাড়িতে চা খেতে যাবো। সবাই চা পানে এইভাবে ওনার বাড়িতে যায় না, সমস্ত ডেলিতে উঠেছে, অসুস্থ হয়ে গেল, যদি উঠে থাকে কি হলো, কি অসুস্থ কে বলল? আপনার বাড়িতে যেতে পারবে, আপনার বাড়িতে যেতে পারবে, কে বলছে যেতে পারবে? স্পিকার মুখ্যমন্ত্রী বাড়ি করতে পারবে না, কোন জায়গায় অবশ্যই। আর অসুস্থ হয়েছে না, কি হলো বলছে তো যেতে পারবে, বলুন চা পানে আপনার কি হলো, বলুন যে পত্রিকাগুলো অসুস্থ। আরে
কিন্তু আপনার বাড়িতে যেতে পারে কিন্তু স্পিকার যেতে পারবে না এই কথাই শুনলাম এভাবে ভেবে দেবেন না উপর উঠেছে পত্রিকার কথা বলিনি তো 100 বার যাবে 100 বার আমি তো বলছি যাবেন চা পানে তাহলে বছর আপনি গেলেন কেন ছবিতে পরদিন খবর বর্তমান মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কোনো মেম্বার এক্স মেম্বার যে কোনো বাড়িতে হয় যেতে পারে প্রতিবাদ হয়নি সে প্রতিবাদে যা আরে প্রতিবাদ চা পানে এমন যেতে পারে এছাড়া ঠিক আছে কিন্তু পত্রিকাতে উঠেছে তাহলে আপনি প্রিভিলেজ হন তাহলে পত্রিকার কথা বলেনি উনি বলছে না সাহস থাকলে প্রিভিলেজ হন কিসের প্রিভিলেজ সাহস পেয়ে আমি বলছি যাবে তো যাবে দেখেছি তো স্পিকার বারবার যাবে না না কি মিটিং মিটিং না চা কথা দেখলাম যাবে না মিটিং সবাইকে দেখেছে এইসব ছাড়েন ছাড়েন সবাইকে আর আমরা এত উস্কি দিয়ে পত্রিকার সাথে ডিফারেন্স করানো যাবে না তো এই যে শুনুন প্রভোগ করবেন না আপনার প্রভোগে আমরা যাচ্ছি না আপনারা যা বলবেন ঠিক উল্টাটা করবো আপনারা যা করবেন ঠিক উল্টাটা যখন আমরা ঠিক পথে চলি যখন আপনার সাজেশন শুনবো মনে করবেন ভুল করছি ঠিক উল্টাটা করবো মাননীয় ভাই মানববাবুর কোশ্চেন হচ্ছে যাবো না কে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলুন খালি বিভ্রান্তি বলুন আলোচনা মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী মানব দেববর্মা মহোদয়ের যে প্রশ্ন এক, আগরতলা গড়বাদি গাবর্দি আগরতলা গারবদি মেইন রোড থেকে মধুসর্দার পাড়া হয়ে গারবাদি গোলাঘাটি পিডব্লিউডি রোড পর্যন্ত মেটালিং ও কার্পেটিং করার দপ্তরের কোন পরিকল্পনা আছে? উত্তর হচ্ছে আগরতলা গাবর্দি মেইন রোড থেকে মধুসর্দার পাড়া হয়ে গাবর্দি গোলাঘাটি পিডব্লিউডি রোড পর্যন্ত মেটালিং ও কার্পেটিং করার পরিকল্পনা বর্তমানে। প্রশ্ন 2 হচ্ছে থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে প্রশ্ন আসে। গাবর্দি থেকে গোলাঘাটি যাওয়ার রাস্তা প্রায় 8 কিলোমিটার হবে। গাবর্দি বাজার থেকে মধুসর্দার পাড়া হয়ে গেলে আরো প্রায় 2 কিলোমিটার কমে যাবে রাস্তা। তাই ওই এলাকার মানুষ ওই রাস্তা দিয়ে বাজারে যাতায়াত করে। তাই এই এই এলাকার জনগণের স্বার্থে মধুসূদন পাড়া হয়ে যদি মেটালিং কার্পেটিং করা হয় তো এলাকার মানুষের সুবিধা হবে। তাই মাননীয় স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাচ্ছি যাতে এই রাস্তাকে অতিশত যাতায়াত করা হয়। সাপ্লিমেন্টারি স্যার, যেহেতু মেইন রোডের কোথায় হয়েছে, আমবাসা গঙ্গানগর মেইন রোড টু চাম্পাড়াইপাড়া পিডব্লিউডি রোড, এখানে কিছুটা পিডব্লিউডি অংশ রোড, এটা কিন্তু মেনটেন্যান্স করা হয়। কিন্তু স্যার একটা আমি বলতে চাই, চাকমা বেশি গত বছর 2023 বিধানসভা লোকসভাতেও পুরাটা বেশি ভোট বয়কট করা হয়েছে রাস্তার ব্যাপারে। কারণ চাম্পাড়াই থেকে মালদা পাড়া এটা বর্ডার রোড, কিন্তু আমরা বারে বারে এটা ডিএম এর কাছে আমি বর্ডার মিটিং এ কতবার আমি উদ্বোধন করেছিলাম, কিন্তু এর মধ্যেও এখানে একটা ফান্ড এখানে এখনো এই রাস্তাটা কোনো করা হয়নি। তো এই মাননীয় স্পিকার তরফ থেকে আমি চিফ মিনিস্টারের কাছে এটা অনুরোধ করতে চাই, শীঘ্রই এই রাস্তাটা যদি করলে খুব ভালো হবে। কারণ বৃষ্টির সময় এই বর্ডার রোডটা কোন রকম একটা রিক্স সোলিংও কোনো প্রমাণ নেই আজ পর্যন্ত, কাঁচা রাস্তার মতন হয়ে গেছে। তো বর্ডার রোড বিএসএফ জওয়ানরা বা সব এখানে পুরাটা বেশি এই রাস্তার উপর নির্ভরশীল। তার এই কারণে এই অনুরোধ আমি জানাই। ঠিক আছে, সবাই একদম শেষ, উত্তরটা দিয়ে শেষ হয়ে যাবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিধায়ক যে বিষয়টা বলেছেন আমি আরো বেশি এটার মধ্যে আমি অ্যাড্রেস করবো না। তো আমার কাছে যা রিপোর্ট আছে, বর্তমানে মধুসর্দার পাড়ার বাসিন্দাগণ গোলাঘাটি, গাবর্দি, গজেন্দ্রনগর
হয়ে যে গাবর্দি বাজার এবং টাকারজলা যাওয়ার আসা যাওয়ার যে রাস্তা, তার মোট দৈর্ঘ্য হচ্ছে 2.80 কিলোমিটার। সেখানে আগরতলা গাবর্দি মেইন রোড থেকে মধুসরদার পাড়া হয়ে গাবর্দি গোলাঘাটি পিডব্লিউডি রোড পর্যন্ত ফিক্সড রাস্তাটি জম্পুইজলা ব্লকের অন্তর্গত টিকুয়াজলা কাউন্সিল ডিস্ট্রিক্ট, যার অধীনে আছে, সে তার দৈর্ঘ্য হচ্ছে 1.50 কিলোমিটার এবং গড় প্রশস্ততা হচ্ছে 2.80 মিটার। এই রাস্তাটি তৈরি করা হলে মধুসরদার পাড়ার বাসিন্দাগণ, আপনি যেটা বলেছেন, আগরতলা গাবর্দি প্রধান সড়কের সঙ্গে এবং গাবর্দি বাজারের সঙ্গে যোগাযোগ সহযোগ, প্রয়োজনীয় ডিপিআর তৈরি সহ ডিপিআর এর অনুমোদন জমি যদি পাওয়া যায় নিশ্চয়ই এটা হাতে। মাননীয় বিধায়িকা যেটা বললেন, আপনি এর আগেও আমি দেখেছিলাম, আপনি নিশ্চয়ই জানেন, আবার আপনাকে ডাকবো। স্পেসিফিক যে বিষয়টা বললেন, আমি একদম ইনস্ট্যান্টলি আমি বিষয়টা নিয়ে কথা বলবো এবং ডাকবো। এখন প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নোত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি, সেগুলো সব তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলো উত্তরপত্র সভার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের মানববন্ধনকে অনুরোধ করছি। অধ্যক্ষ মহোদয়, আপনার বছরে আপনার মাধ্যমে এই হাউসের মাননীয়, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী সহ ট্রেজারি বেঞ্চ সকল সভ্যদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং আমার মনে হয় আজকের মধ্যে এটা ইন্টারভিউ করা দরকার। ভেরি রিসেন্টলি গত 20 তারিখে জাস্টিস অরিন্দম লোধ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে একটা অর্ডার দিয়েছেন যে 28 কোটি টাকা এসকালেশন প্রাইস এই কোম্পানিকে দেওয়ার জন্য, রাম পিপালসিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড কোম্পানি দেওয়ার জন্য, এবং বলেছেন 20 তারিখ অর্ডার দিয়ে বলছেন this 28 crores is to be paid within next 5 days, that is by 25th of this month. Aajke 24. এই খবর পাওয়ার পর জাস্টিস অরিন্দম লোধ ইজ রিটায়ারিং টুমরো, কালকে রিটায়ার করছে। এখন কথা হচ্ছে সবটা প্রসিডিংস হয়েছে আমার চেম্বারে। কেস ছিল কোনটা? মাননীয় প্রাক্তন আইনমন্ত্রী বুঝবেন, WPC কেস নম্বর 471/2023। এটার মধ্যে কি রিলিফ চাইছিল? as to why a group of members shall not be issued directing respondent number 2 to constitute a special investigation team, Act number special investigation team, যেটা পরবর্তী সংঘটিত হয়েছে, ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার অফ ফিনান্সিয়াল ইরেগুলারিটি ইন প্রকিউরমেন্ট অফ দ্য হাই মাস্ট LED flight rated MBBS and connected acquisition. That's number 1. Number 2 হচ্ছে as to why a writ of mandamus shall not be issued directing a fresh election to be conducted to the TCA and Apex Council for the connected acquisition. খুব ভালোতে এই যে কেসটা 2023 31/7/2023 স্টার্ট হয়েছে, এটা বারংবার পার্ট করে খুব ভালোতে এই একটা কেস এত দিন ধরে পার্ট হয় না। যাই হোক, এই পার্টার সঙ্গে ইন দ্য মেইন টাইম আমাদের হাইকোর্টের চিফ জাস্টিস অলরেডি একটা আরবিট্রেটর নিযুক্তি করেছিলেন 2024 সালে, ইফ আই এম নট রং, 2024 সালে। এখন এই আরবিট্রেশনটা ইজ লাইং বিফোর দ্য কম্পিটেন্ট অথরিটি। এটাকে, এই যে দুটো প্লি, এটাকে উনি ডিসপোজ করতে গিয়ে এটা করতে নিয়েছে। পার্টি আমার চেম্বারে আসো, TCA চেম্বারে আসো, রাম কৃপাল সিং তুমি চেম্বারে আসো। What went? We don't know. Nobody is above the suspicion of the eyes or lenses of the people, common people. The order itself is fictitious and suspicious. Why I am telling fictitious is because of the fact, 2023 April 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 2023 Apr
মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ইউআর এ ড্রিম প্রজেক্ট ইসি এর মধ্যে আপনার একটা প্রেসিডেন্ট ছিলেন, তার জন্য আপনাকে আমি বক্তব্য করতে চাই ইন্টারভিউ। এবার দেখেন ওনার অর্ডার 1.20 even the site dimension nature of work was contrary to the exciting to work shall be executed by the second party as per requirement and interest of the statement standard indicated by the first party at a market rate plus 15% contractor profit including the work of LED high mass ticket stadium lighting. Party wants to mention here that the second party contractor already brought 432 number of LED lights at the site. The first party has agreed to purchase the high mass lights along with other related আমি বুঝিয়ে দিচ্ছি স্যার, মূল জিনিস মূল যে সব টেন্ডারটা হয়েছিল হয়েছিল তখনও তো এই হাই মাস ছিল, তখন ছিল হেলোজেন বাল্ব, হেলোজেন লাইট, এখন যে এলওজেন লাইট। তাহলে হেলোজেন বাল্ব মতো তাকে দেওয়ার কথা, তাহলে যে এলইডি লাইটের টাকাটা হেলোজেন লাইটের টাকাটা তো ম্যানেজ হইব, যেহেতু বাদ দিয়ে এই যে হাই মাস হেলোজেন লাইটের ঝুড়াই লাগলো না তো, এই হাই মাসটার মধ্যেই তো হাই মাস হিসাবে যে স্ট্যান্ডটা আপনি দিয়ে দিন না মুখ্যমন্ত্রীকে সরকার। শুনেন স্যার, আজকে এই চেকটা পেমেন্ট দিতে যাইতেছে বহুত মাসের ব্যাপার স্যার, নোবাড়ি ওনার বাড়ি তো ফায়ার এক্সটিংগুইশার রাখতে পারি যাদের বাড়িতে কোন সময় আগুন ধরলে তাকে তো তোলা যাবে অপ্রাসঙ্গিক না। I am rebutting about the subject. I am trying to be public money. It is public money and it is the duty of opposition. Whenever there is a question mark, sir, এর আগে 13 কোটি টাকার মধ্যে 13 করোড় টাকার মধ্যে 2019 সালে 13 কোটি 4.9 ছিল, বাকি টাকা এসকেলেশনে দেওয়া হয়েছিল। তো 19 টিকা এই চুক্তি 28 কোটি টাকা এক্সপ্রেশন, 2019 তো 13 কোটি টাকা এক্সপ্রেশন এর মধ্যে 4.96 করোড় রুপি দেওয়া হয়েছিল। আমার কথা এখন আমার বক্তব্য স্যার, আমি মাননীয় মুখ্যমন্ত্রী জিনিসটা জানেন প্লিজ, তড়িঘড়ি করে টিসিএ মিটিং শুনেন স্যার, টিসিএ মিটিং তড়িঘড়ি করে টিসিএ রুলস কি 21 দিন আর আন্ডার স্পেশাল সার্কামস্টেন্স 10 দিন, 20 তারিখ মিটিং আগের থেকে তো মিটিং ছিল, একদিনের মধ্যে এই যে এটা করে করে এই অর্ডারটা পাস করে দেবে, টাকাটা কত সিস্টেমে তাড়াহুড়া গেল না, চেকটা কত তাড়াতাড়ি হ্যান্ড ওভার করে দেবে। স্যার, এই মানি ইজ ফর দ্য ইজ অফ দ্য পাবলিক, উই অল আর অ্যাকাউন্টেবল। ওকে, এখন কেউ যদি টাকা আত্মসাৎ করে, এখন ওই দামে how am I to be satisfied? উনি তো এখনো how am I to be satisfied? এখন জাজমেন্ট দিতে পারবে না, তদন্ত করে দেখতে। আমি অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রীর টাকা যেন আজকে না দেন, এপ্রিলের কথা বলে আমি অর্ডার এগেইনস্ট পিসিএস শুড ফাইল। ঠিক আছে, এবার আপনি স্টপ করুন, আপনি কি করবেন সেটা দরকার নাই। মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক আছে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, টিসিএ কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, সরকার কি দিয়েছে এর আগে সরকার, আমরা এই আগে এই খেলাধুলার ক্রিকেটের যাতে উন্নতি হয় এর জন্য জমি দিয়েছে। তো এখানে বিসিসিআই এর তত্ত্বাবধানে পিসি সব প্রদেশেই থাকে, এক এক জায়গায় একটা থাকে, অনেক জায়গায় দুটো তিনটে, মহারাষ্ট্রে 3টা অ্যাসোসিয়েশন। তো এখানে যখন মানে আমরা গভর্নমেন্টের সাথে যেখানে পয়সার কথা আছে সেখানে কিন্তু আমাদের কোনো এখানে মানে কানেকশন নেই, এখানে আমাদের পক্ষে অসম্ভব ইন্টারফেয়ার করা। আমরা কোথায় যাব যখন আইন শৃঙ্খলার বিষয় দাঁড়াবে। আর এখানে মাননীয় মানে আপনার উচ্চ আদালতে সেখানে কথাবার্তা হচ্ছে, একজন জাজের ওখানে কথা হচ্ছে, সেখানে আমরা কি করে এখানে কথা বলতে, এখানে কিন্তু আমাদের কোনো স্পেস নেই যে গভর্নমেন্ট এখানে কি বলবে, গভর্নমেন্ট কিছু বলার মানে কোনো স্কোপই নেই। আর বাকি তারপরেও যদি আরো যে বিষয়, আমি অন্যান্য আইন শৃঙ্খলার বিষয় থাকলে আমি খবর নেব টোটাল নিয়ে, কিন্তু আমরা যদি বলি কালকে কি না, আমার কথাটা আন্ডারস্ট্যান্ড আমি কি বলছি আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাকে যদি আপনি বলেন আজকে আপনি বলে দিন যে টাকা যাতে না পেমেন্ট হয়, এটাকে আমি ইন্টারফেয়ার করতে পারি? আমি ইন্টারফেয়ার করতে পারি না।
আমি পারবো এটা? কোন ক্যাপাসিটিতে আমি করতে পারবো? আমি তো একটা উনি হাইকোর্টের জাজ, তিনি কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। এবং যদি আপনি জানতে চান আমি আলাদাভাবে আপনাকে বলতে পারবো যে এই হয়েছে, কিন্তু অফিসিয়ালি আমি কি করে বলবো? যেখানে ওখানে কোনো কেস হয়, পুলিশের কোনো বিষয় দাঁড়িয়ে সেখানে আমি বলতে পারবো। তারপরে আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই বিষয়টা আমি খবর নিয়ে আসবো। ঠিক আছে, আবার না সন্দীপ বাবু, না অনেক 10 মিনিট, না 10 মিনিট হয়ে গেল। কেন টিসিএ যেন এই অর্ডারের প্রেক্ষিতে এপিল করে? আমি বলতে হচ্ছে টিসিএ আপনার যিনি প্রেসিডেন্ট, ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ ইউ, দ্যাটস হোয়াট আই এম টেলিং, দ্যাটস হোয়াই আই ওয়ান্ট টু টেল। এন্ড ইউ পিপল আর ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনভলভড উইথ দিস। আমার কথা হচ্ছে এই টিসিএ যেন এই অর্ডারের এগেইনস্টে এপিল করে এবং এটা ড্র্যাগিং করে নিয়ে এসছে। এটা ছিলেন না, আপনি বলেছেন অনেক কথা, এখন যদি মনে এখন আমাদের কি করা, গভর্নমেন্টের কি করা? আরে মুখ্যমন্ত্রীর এখতিয়ার আছে তো, উনি ওনার এখতিয়ার পরিবর্তে কাজ করবেন নাকি? সমালোচনা কি বলছিলেন বলো, আপনি বলবেন সমালোচনার পরিবর্তে এই বিষয়ে আমি স্যার একটা হয় না, একটা আমি যেন পারবো না কাউন্সিল করতে শ্যামল বাবুকে বলেছেন, শ্যামল বাবু বলুন স্যার, সবই গুরুত্বপূর্ণ। আরে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে না এটা আমরা সম্পত্তি, উই আর দি বিগেস্ট স্টেক হোল্ডার্স। আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা অনেকে ক্রিকেট একটা পেয়েছেন, তাদের একটা ইনফ্রাস্ট্রাকচার হবে এটা নিয়ে এত বড় একটা ঘোটালা হতে যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, ঠিক আছে এরকম আমি ঘোটালা বললাম না, ঠিক আছে উদ্র করলাম, কিন্তু এরকম একটা অনিয়ম হতে যাচ্ছে। নাম্বার 2, স্টেট গভর্নমেন্ট এই ল্যান্ডটা টিসিএ কে উইদাউট প্রিমিয়াম বা কম প্রিমিয়ামে দিয়েছে। তো স্টেট গভর্নমেন্ট কেন স্টেক হোল্ডার হবে না? হ্যাঁ ঠিক, চিফ মিনিস্টার এটা অর্ডার দিতে পারেন না, এটা আমরা সকলেই বুঝি। কিন্তু ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন that affiliated to the Tripura Sports Council. No. Anyway, yes, they are affiliated. এবং Tripura Sports Council, they are funded by the state exchequer. সেরকম ভাবে এই টিসিএ কে, ঠিক আছে চিফ মিনিস্টার পারেন না, সরকার পারেন না, কিন্তু অন্যভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে ঠিক আছে, একদিকে হলো বহুদিন চলে গেল, তারপরে হলো কিভাবে যদি চলে যায় ওটা আমরা শুনলাম হওয়া উচিত। শ্যামলবাবু প্লিজ, না আপনার লিডারকে অবশ্যই করে ফেলেছেন, আর কত প্লিজ, না 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 প্লিজ, এক্সট্রিমলি সরি শ্যামলবাবু, সরি বুঝলাম না এই বিষয় না। আরে একটা সময় একটা নির্ধারিত মাত্রা থাকবে তো, আরেকজন যদি ওঠে নির্ধারিত না, আপনি কালকে বলবেন প্লিজ, কালকে। আপনি আজকে নেন না, আমি তো আরে করবেন না প্লিজ, রিকোয়েস্ট করছি প্লিজ, ইউ আর হচ্ছে সিনিয়র মেম্বার, আগামীকালকে বলুন, আমি ফার্স্ট আপনাকে সময় দেবো আগামীকাল, নির্ধারিত সময় গিয়ে চলি আমরা। এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্য নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি, সে নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সবার উত্তোলন অনুমতি দিয়েছি। প্রথমে মাননীয় সদস্য শ্রী অশোক মিত্র অংশ নির্মল বিশ্বাস কর্তৃক যুগ্মভাবে আনিত রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সবাই উত্থাপনের জন্য ওনাকে অনুরোধ করছি। স্যার, গত 17ই মার্চ 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকার প্রথম পাতায় সংকট সত্ত্বেও নার্স নিয়োগ বন্ধ, রাজ্যে চিকিৎসা পরিষেবা ব্যাহত, এই শীর্ষক সংবাদ সম্পর্কে আমি স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিষয়টি বিবৃতি প্রদানের জন্য আহ্বান করছি। তিনি আর বিবৃতি জমারাগত তার পরবর্তীতে তারিখ জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগামী 1 এপ্রিল আমি দ্বিতীয় রেফারেন্স নোটিশ এনেছেন মাননীয় সদস্য শ্রী পাঠালাল জামাতিয়া। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সহ উত্থাপনের অনুরোধ করছি। গত 23 মার্চ 2025 তারিখে এদেশের স্কুলগুলিতে ছাত্র সংকট চরম আকারে, দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পর্কে মাননীয় শিক্ষা ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে মহোদয় অনুরোধ করছি রেফারেন্স নোটিশটি বিষয় বিবৃতি প্রদানের জন্য।
যদি আজ তিনি বিবৃতিতে প্রস্তুত না হন তো সময় যেতে পারেন, অন্তত বিবৃতি দিতে পারবেন, সেটা অনুরোধ জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি ফার্স্ট এপ্রিল তার উত্তর দেব। তৃতীয় রেফারেন্স এনেছেন মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়াং মহোদয়। এখন আমি ওনাকে রেফারেন্স বিষয়বস্তু সহজভাবে অনুরোধ করছি। বলেন। স্যার, আগরতলা কামান প্রমাণিতে রাজ্যের ইতিহাসে বীর রাইচাঁদ প্রথম মূর্তি স্থাপনিত দপ্তরের উদ্যোগ নিয়েছিলেন, সেই সম্পর্কে আমি নবায়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি রেফারেন্স সদস্যের বিষয়ে বিবৃতি প্রদানের জন্য। যদি তিনি আজ বিবৃতি না থাকেন তবে সময় যেতে পারেন, পরে তিনি বিবৃতি দিতে পারবেন, সেটা অনুরোধ জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আনসার ফ্রম ফার্স্ট কলিং অ্যাডমিশন ডিস্ট্রাকশন নোটিশ গোপাল নজরে দিয়েছেন। এটা দুটো দপ্তর, আর আপনারটা সুদীপ বাবুটা এটা অলরেডি কিন্তু কোশ্চেন এসে গেছে কলিং অ্যাটেনশন আর রেফারেন্সে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 1 তারিখ বিবৃতি দেবে, এটা অলরেডি সাবমিটেড। ওই যে টিএমসি তে টাকা টোকা নিয়ে এটাই তো আপনি বলুন, একবার আপনি যে আউট করুন। ত্রিপুরা মেডিকেল কলেজের মহা কেলেঙ্কারি শিরোনাম প্রকাশিত এটা অলরেডি সাবমিট হয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 1 তারিখ বিবৃতি দেবে, এটা পাস্ট, এটা হয়ে গেছে। এসছে গোপালবাবু আপনি ডাবলের দুটো ইয়েতে এনেছেন দপ্তরের উপরে, এই জন্য ডিভালো হয়েছে। কোনটা আপনার যেটা দিয়েছিলেন রেফারেন্স না কলিং? আচ্ছা মুশকিল, আমি এখন এত মেমোরি নিয়ে বসে থাকবো। রেফারেন্স না কলেজ আপনি দুটো দিয়েছিলেন। স্যার আপনার ওইদিকেরটা তো মনে থাকে, আমাদেরটা মনে থাকে না, ওইদিকে তো দিয়েছি, আমারটা মনে রাখো। নির্মলবাবু বলেছেন তো সুদবাবুকে, আমি সুদবাবু বিশ্বাস করলেন না। আমার কোনটা স্যার আপনার টেবিলে থাকবে? নোটিশ ডিসিশন নোটিশ আমি মাননীয় সদস্য থেকে পেয়েছি। নোটিশগুলি গুরুত্ব অনুধাবন করে উত্তম সম্মত দিয়েছি। কত নোটিশ দিয়েছে মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়। কি হলো? কলিংটা আপনি করবেন। আরে আপনার কাছে আসে না এটা, আপনি অস্ট্রেলিয়া যান। নোটিশটি বিষয়বস্তু টিটিএসি এলাকা প্রাথমিক শিক্ষা দপ্তর সম্পর্কে ওনারা দৃষ্টি আকর্ষণ নোটিশ সমর্থন সময় দিয়েছি। এখন শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ নোটিশটির উপর বিবৃতি করার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি অপারগ হন তাহলে তিনি আমাকে পরবর্তীকালে জানাবেন যে তিনি সে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ফার্স্ট এপ্রিলে দ্বিতীয় নোটিশে দিয়েছেন মাননীয় সুপ্রি কল্যাণশ নোটিশে আমি বলি এডিসির কোশ্চেন উনি কালেক্ট করতে হবে, দপ্তরের অফিসার টাকা বসে করতে হবে, ডাইরেক্টর যারা স্কুল ডিপার্টমেন্ট কালেক্ট করবে, এডিসি সংক্রান্ত যেগুলো এগুলি কালেক্ট করতে হবে, এয়ারপোর্ট রেল লাইন উনি কালেক্ট করতে হবে। না দিচ্ছে তো, আড়াইশ তারিখে দিচ্ছে, 28 আছে 27 আছে, আমি দেখেছি যেহেতু আমি অনেক দিয়েছি 27 28 আমি দিয়েছি। ঠিক আছে। তৃতীয় নোটিশটি দিয়েছেন কল্যাণ সমাবেশী বিষয়বস্তু হল রিগার্ডিং দ্য ফিনান্সিয়াল প্ল্যান ফর রিটায়ারিং TTADC এমপ্লয়িজ ইন 2025-26। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশে সর্বোত্থাপনের সময় দিয়েছি। এখন আমি ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই দৃষ্টি আকর্ষণ নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন যে তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মানে স্পিকার স্যার 28 তারিখে দেবো স্যার। তৃতীয় নোটিশে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ণদাসপাড়া থেকে রতিয়া হাওয়ার পর্যন্ত 3.5 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ অগ্রগতি সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশ সর্বোত্তম দিয়েছি। এখন আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই দৃষ্টি আকর্ষণের নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি অপারগ হন তাহলে পরবর্তী সময় তারিখ জানাবেন যে তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি ফার্স্ট এপ্রিল laying of papers on the table of the house. Now, the business before the house laying a copy each of the Tripura State Goods Service and Tax Amendment Rules 2025. Number 2,
The 15 numbers notifications issued under the Tripura State Goods and Services Tax Act 2017 within bracket Tripura Act number 9 of 2017 during the period from 01/01/2025 to 28/02/2025 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Financial Sector Department to lay a copy of each of the above mentioned rules and notification on the table of the House. I beg to lay each of one the Tripura State Goods and Services Tax within bracket Amendment Rule 2020. Second, the 15th number notification issued under the Tripura State Goods and Services Tax Act 2017 within bracket Act number 9 of 2017 during the period from 1/1/2025 to 28/2/2025 on the table of this order. Now the vehicle before the House is laying a copy of the economic review of the Tripura for the year 2023-24 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Statistics and Sector Department to lay a copy of the above mentioned economic review on the table of the House. Honorable Speaker, sir, I do hereby to lay the economic review of Tripura 2023-2024 on the table of the House during the ensuing session of the Tripura Legislative Assembly. Thank you, sir. Financial business discussion and voting on the supplementary demands for grants for the financial year 2024-25. সভার পরবর্তী কার্যসূচি ছিল 2024-25 আর্থিক সালের অতিরিক্ত ব্যয় বরাদ্দ দাবিগুলো সহ উপস্থাপন, আলোচনা এবং ডিমান্ডগুলোর উপর ভোট গ্রহণ। আজকের কার্যসূচিতে মোট 56টি অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি হয়েছে। এখন অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলোর উপরে আলোচনা শুরু হবে, আলোচনা শেষে ভোট গ্রহণ হবে। মাননীয় সদস্যগণ, আপনারা আজকের কার্যসূচির সাথে আলোচ্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো সহ অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলোর উপর যে সমস্ত ছাঁটাই প্রস্তাব রয়েছে সেগুলো সবার একত্রে উপস্থাপিত হয়েছে বলে গণ্য করা হলো। এখন অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো এবং ছাঁটাই প্রস্তাবগুলোর উপর সংক্ষিপ্ত আলোচনা শুরু হবে। আলোচনা শেষে আমি প্রথমে ছাঁটাই প্রস্তাবগুলো করতে দেবো, তারপর অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো করতে দেবো। যে দুইজন মাননীয় সদস্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের ডিমান্ডগুলোর উপর ছাঁটাই প্রস্তাব এনেছেন, প্রথমে ওনারা পর্যায়ক্রমে ছাঁটাই প্রস্তাব আনার কারণ উল্লেখ করে সংক্ষেপে বক্তব্য রাখবেন। এরপরে ছাঁটাই প্রস্তাবের উপর সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বক্তব্য রাখবেন। আলোচনা শুরু করার পূর্বে আমি মাননীয় সদস্যদের সঙ্গে অনুরোধ করছি ওনারা যেন ওনাদের আলোচনা অতিরিক্ত ব্যয় বরাদ্দের উপর প্লিজ। আজকে মাননীয় সদস্যগণ আজকের কার্যসূচি অন্তর্ভুক্ত 24-25 যেগুলো ছাঁটাই প্রস্তাবগুলো কে করবেন প্রথম করবেন আরো বলুন দুজনেই। স্পিকার স্যার, আমার যে পারমিশন ছিল ডিমান্ড নাম্বার 60 সেটা ওই ল্যাঙ্গুয়েজের উপর ছিল। এটা আমি বলতে গিয়েছিলাম, আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই, তো ইট ইজ লেটেড। কালকে উনি সমস্যাটার সমাধান করেছেন। স্ক্রিপ্টের ককবরক স্ক্রিপ্ট আমরা অত্যন্ত স্তম্ভিত হয়ে গেছি। এখানে ত্রিপুরামথা এই সরকারের একটা অঙ্গ, আইপিএফটি, ত্রিপুরামথা এবং বিজেপি। ওনাদের ছাত্র সংগঠন যেটা দাবি করেছে ন্যায্য দাবি আমরা সমর্থন করি, কিন্তু এই সমস্যাটাকে নিয়ে আমাদের 21 তারিখ যে একটা যানজট হয়েছে এটার জন্য কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাই এড়াতে পারেন। উনি কালকে যে উদ্যোগটা নিয়েছেন, যদিও 20 তারিখ দিয়েছিল, আপনি উপস্থিত ছিলেন, পত্রিকায় এসেছে, আপনি কিন্তু স্যার দায়িত্ব এড়াতে পারেন। আমি আপনাকে বলি ডিমান্ড 60-তে আচ্ছা ল্যাঙ্গুয়েজ স্যার বিশ্বাস করে আমাকে আমি যে কথাটা বলছি যে যে সমস্যাগুলি আছে, যেহেতু ডাবল ইঞ্জিন
দুটা ইঞ্জিন কলাপস কিনা আমি জানি না, ডাবল ইঞ্জিন সরকার আছে, এখানেও 3টা পার্টনার আছে। এই সমস্ত ছোটখাটো ম্যাটার নিয়ে একটা স্ক্রিপ্ট কব্বরক স্ক্রিপ্ট নিয়ে একটা শহর অচল করে দেওয়া, হসপিটাল অচল করে দেওয়া। আমি 1 তারিখ 1.5 ঘন্টা পরে আমি বিধানসভায় এসে পৌঁছেছি রওনা দিয়ে। আপনার সব শুনতে পাই, আপনি আগেই সব তো করে দিয়েছেন। আমি যেটা বলছি এখন বক্তব্য হলো, সত্যি আমি তো প্রথমেই বলেছি, কালকে যে মুখ্যমন্ত্রী মহোদয় এটার সমাধান করেছেন, আপনি কতবার রিপিট করেন স্যার? আপনাকে কে বলবে? ডিমান্ড নম্বর 60 আছে স্যার, আপনি করে দেবেন, করেন না তো স্যার। আর দ্বিতীয় কথা, আমি প্রণজিৎ বাবুকে বলবো, উনি যে শিক্ষিত লোক, বিকম পাস, এই যে আপনার সাপ্লিমেন্টারি গ্র্যান্ট, এটার কোনো সূচিপত্র নেই। প্রথম পাতা দেখলে বোঝা যাবে না কোথায় কি আছে। স্যার, সাপ্লিমেন্টারি গ্র্যান্ট যদি ডিফেক্টিভ হয় সেটা বলা যাবে না? এটি যে ডিফেক্টিভ, আমি বলে পয়েন্ট নাম্বার 60 আমি 60-তে আছি। একটু প্লিজ শ্রদ্ধা গোপাল বাবু, আমি একটা কথা বলি, একটু প্রত্যেকের সে আমিও প্রতিবেশী। দুটো জিনিস বাজেট, একটা হলো মূল বাজেট, যেটা আজকে একটু পরে আলোচনা আরম্ভ হবে, আর একটা সাপ্লিমেন্টারি যে বিষয়টা এসেছে ছিল মূল বাজেটের 24-25। মূল বাজেটে কি করতে পারবেন? 2 ধরনের আলোচনা। The budget shall be dealt with by the Assembly in 2 stages, namely general discussion and the voting on demand for that, যেটাকে আমরা কাট কোশ্চেন বলি। এবার সাপ্লিমেন্টারি কি? সাপ্লিমেন্টারি হলো the debate on the supplementary grant shall be confined to its item and no discussion shall be made on the original grants, কথা বলা যাবে না, nor on the policy of underlying them, save insofar as it may be necessary to explain the illustrate the particular item under discussion. Not general discussion. Thank you. Only এটা 60 বারবার বলছি, বাইরে না আছে একদম করতে পারবেন। থ্যাংকস টু রতন বাবু, উনি যদিও স্থগিত করেছেন। আমি যেটা বলতে চাই, ডিমান্ড নাম্বার 60-তে আমার যে কথা ছিল, আননেসারি এই আন্দোলনটা ক্রিয়েট করা হয়েছে, এই জন্য গভর্নমেন্ট রেসপন্সিবল। এবং কালকে যেটা করেছে আপনার প্রফেসর কাবির হাকিম মুখ্যমন্ত্রী লেট, যেটা আপনি থেকেও পারেননি 20 তারিখ, আমি যে কথাটা বলছি। আর দ্বিতীয়, যেহেতু সাপ্লিমেন্টারি গ্র্যান্ট এটার বইটার মধ্যে আছে স্যার, এই গ্র্যান্ট হলো সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্র্যান্ট ফর এক্সপেন্ডিচার 2024-25, এটার অন্তর্গত কিন্তু ইট ইজ ইনগ্রেডিয়েন্টস অফ দ্য সাপ্লিমেন্টারি গ্র্যান্ট। এই জন্য বলছি, আমি প্রণজিৎ বাবুর কাছে অনুরোধ করছি, নেক্সট ইয়ারে যদি আপনি থাকেন, এটা কি তাহলে আবার গভর্নমেন্টকে বলবো, আমি মুখ্যমন্ত্রীর কাছে বলবো, এটা সূচিপত্র এটা দেখে কত টাকা চাইছেন একটা গ্ল্যান্স বোঝা যায়। সুতরাং এটাকে গতবারও বলেছিলাম, কত বলবো, ঘুমিয়ে যদি জেগে ঘুমায় তাকে জাগানো যায়। এই সরকার জেগে ঘুমাচ্ছে, আমি এটা ডিমান্ড 60-তে যেটা আছে, এটা আননেসারি এই আন্দোলনটা ক্রিয়েট করা হয়েছে এবং এটা আমরা সমর্থন করি আন্দোলনটাকে। এই স্ক্রিপ্টটা আগেই সমাধান করা উচিত ছিল, এটা আন্দোলনের দাবিতে আমরা সমর্থন। ধন্যবাদ। মাননীয় এমএলএ শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ অনারেবল মেম্বার। থ্যাংক ইউ স্পিকার স্যার। 2024-25 সালে সাপ্লিমেন্টারি বাজেটে আমি কাট কোশ্চেন নিয়েছি। সেই সাপ্লিমেন্টারি বাজেটে টোটাল এবছর বৃদ্ধি করা হয়েছে 4,248.67 crore, দ্যাট ইজ 15.24%। এখানে 9টা পয়েন্টে আমি কাট কোশ্চেন এনেছি, সেগুলি প্রত্যেকটা আলাদা আলাদা না বলে আমি এক্ষুনি বলছি। প্রথমে ছিল ডিমান্ড নাম্বার 39, উচ্চশিক্ষা দপ্তর। উচ্চশিক্ষা দপ্তরের গ্রন্থাগারের জন্য 26 লক্ষ টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এটি রাজ্যের কলেজ
বিশ্ববিদ্যালয় ও গ্রন্থাগারগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য যথেষ্ট নয়। আমাদের শিক্ষার্থীরা আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং মানসম্মত শিক্ষা পাওয়া থেকে পিছিয়ে পড়েছে। ডিমান্ড নাম্বার 39 এর আরেকটা ছিল আউটসোর্সিং। আউটসোর্সিং এর পরিষেবা বৃদ্ধির জন্য 145.75 লক্ষ টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। এই খাতে বরাদ্দ পর্যাপ্ত না হওয়ার ফলে রাজ্যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে বহুমুখী যুবক যুবতী কাজ পেয়ে জীবিকা নির্ভর করছিলেন। এখন এই বরাদ্দ বাড়ানো হলে তাদের চাকরির সুযোগ সুবিধা থেকে সীমিত হয়ে যাবে, যা রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যা আরো প্রকট করে তুলবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বর্তমান পরিস্থিতিতে হলেও শহরের ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃষ্টির জল নিকাশের ক্ষেত্রে ত্রিপুরার নগর এলাকাগুলিতে কোন গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ডিমান্ড নাম্বার 6, দুর্ভোগ ত্রাণ তহবিল। রাজ্যের দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলে আমানত বৃদ্ধি করা হয়েছে 461.4 লক্ষ টাকা। স্যার, ত্রিপুরা রাজ্যের ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে ঘন ঘন বন্যা, ঝড়, ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে রাজ্যের দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের প্রয়োজনীয় পরিমাণে অর্থ বরাদ্দ না থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছে। আমার আপত্তি এবং কাঠখড়ের কারণ হচ্ছে অপ্রতুল বরাদ্দ। এই বরাদ্দ 461.01 লক্ষ টাকা রাজ্যের দুর্যোগ মোকাবিলার জন্য যথেষ্ট নয়। বিগত কয়েক বছরে রাজ্যের যে বন্যা এবং ঝড়ের প্রকোপ বৃদ্ধি পেয়েছে তার তুলনায় এটা অপ্রতুল। দুর্যোগ তহবিলের অর্থ সঠিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছাচ্ছে না। দুর্যোগের পর অনেক গ্রামাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষক এবং গৃহহীন পরিবার যথাযথ সাহায্য পাচ্ছেন না। বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবস্থাপনা এবং হিসাবের স্বচ্ছতা নেই। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনার অবকাঠামো এখনো দুর্বল। দুর্যোগ প্রতিরোধ, ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি, জনসচেতনতা, প্রশিক্ষণের অভাব রয়েছে। বরাদ্দকৃত অর্থ একদিকে খরচ করা হচ্ছে না, যার ফলে দুর্যোগ পরবর্তী পুনর্বাসনে দেরি হচ্ছে। রাজ্য সরকারের বাজেটে দুর্যোগ মোকাবেলার জন্য পর্যাপ্ত অগ্রাধিকার দেওয়া হয়নি। দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা এবং গৃহহীন পুনর্বাসনের জন্য এই বরাদ্দ অপর্যাপ্ত। আমার দাবি, বরাদ্দ বৃদ্ধি করা হোক, স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনা হোক। প্রাক প্রস্তুতির জন্য বরাদ্দ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষণ, জনসচেতনতা এবং কর্মসূচির জন্য আলাদাভাবে বরাদ্দ রাখা হোক। স্যার, আমি জানি প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়, কিন্তু তার ক্ষয়ক্ষতি কমানোর সঠিক পরিকল্পনা এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা জরুরি। সরকারের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ দুর্যোগ বাড়ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডিমান্ড নাম্বার 11, পরিবহন। বিশেষ করে গোমতী এবং হাওড়া নদীতে আভ্যন্তরীণ জলপথ পরিবহন IWT উন্নয়নের জন্য
1.08 লক্ষ টাকা বরাদ্দের বিষয়টি আমি গভীরভাবে উদ্যোগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। অতীতেও বাংলাদেশ হয়ে সোনামুড়া পর্যন্ত জাহাজ চলাচল শুরু করার জন্য তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয় চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য এই প্রকল্প সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং রাজ্যের জনগণের কষ্টার্জিত লক্ষ লক্ষ টাকা এই প্রকল্পে অপচয় হয়েছে। আমার আশঙ্কা অপর্যাপ্ত ব্যবস্থাটা যাচাই, অপর্যাপ্ত পরিকাঠামো, বাণিজ্যিক সম্ভাবনা এবং অর্থনৈতিক মূল্যায়ন করা। আমার দাবি, বৈজ্ঞানিক বিশ্লেষকেরা ভবিষ্যতে এ ধরনের প্রকল্প হাতে নেওয়ার আগে পরিবেশ, অর্থনীতি এবং প্রযুক্তিগত দিকগুলি যথাযথভাবে মূল্যায়ন করা দরকার। গোমতী নদীর পথে ব্যর্থ এই প্রকল্পের জন্য অডিট তদন্ত করা উচিত, যাতে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়। বিকল্প প্রকল্প গোমতী নদীর আর্দ্রতা বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে ভবিষ্যতে এ ধরনের প্রকল্প পুনরায় শুরু করা যায় কিনা তা বিবেচনা করা উচিত। ডিমান্ড নাম্বার 13, রাস্তা ও ভবন বিভাগ, বিশেষত গ্রামীণ সেতু নির্মাণ এবং বৃহৎ কাজের জন্য 2527.08 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। অধ্যক্ষ মহাশয়, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের জন্য সেতু নির্মাণ এবং রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তা আমি স্বীকার করি, কিন্তু এ বরাদ্দের যৌক্তিকতা নিয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে। প্রকল্পের স্বচ্ছতা ও সময়মতো বাস্তবায়ন। বিগত অর্থ বছরে গ্রামীণ সেতু নির্মাণ এবং রাস্তা উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছিল, তা বাস্তবায়ন আজও কিছু কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। বেশ কয়েকটি প্রকল্পের কাজ সময় মতো শুরু হয়নি বা মাঝপথে থেমে গিয়েছে। ফলে নতুন করে অতিরিক্ত বরাদ্দ যদি আগের অসম্পূর্ণ প্রকল্পগুলি সম্পূর্ণ না করে দেওয়া হয়, তবে জনগণের আস্থার সংকট সৃষ্টি হবে। আগের বরাদ্দের ক্ষেত্রে বিভিন্ন এলাকায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই সেতু নির্মাণের বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার হয়নি বলে আমাদের কাছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। তাছাড়া কিছু স্থানে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজের অভিযোগ উঠেছে। অতিরিক্ত বরাদ্দের ফলে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি এলাকায় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, অথচ প্রত্যন্ত অঞ্চলের বহু গ্রাম এখনো মৌলিক সড়ক, সেতু পরিকাঠামো থেকে বঞ্চিত। জনগণের চাহিদা অনুযায়ী সুষম উন্নয়ন না হলে বরাদ্দের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। আমি বিশ্বাস করি জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা এই সম্পূরক বাজেটে 2527.08 লক্ষ টাকার বরাদ্দের যথার্থতা নিয়ে সংশয় প্রকাশ করছি এবং সরকারের কাছে অনুরোধ করছি, অসম্পূর্ণ প্রকল্পগুলি অডিট করা হোক, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করা হোক, দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হোক। ডিমান্ড নোট নাম্বার 41, মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাদকাসক্তি বর্তমানে ত্রিপুরা যুব সমাজের ভবিষ্যৎকে গ্রাস করছে। গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত মাদকের অনুপ্রবেশ ভয়াবহ আকার ধারণ করেছে। সরকার যদিও ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন প্রকল্পের আওতায় মাদক নিরাময় ও পুনর্বাসনের জন্য অতিরিক্ত বরাদ্দ চেয়েছে, তবে বাস্তবে এই অর্থ যথাযথ ব্যবহারের নিয়ে যথেষ্ট প্রশ্ন দেখা দেয়। আমার আপত্তির মূল কারণগুলি নিম্নরূপ: প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, NADPDDR এর আওতায় বিভিন্ন ডিএডিকশন সেন্টার গড়ে তোলার পরিকল্পনা থাকলেও বাস্তবে অধিকাংশ সেন্টার কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। পুনর্বাসন কেন্দ্রগুলির অবস্থা খুবই দুর্বল। মাদকাসক্তদের সঠিক পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর অভাব, পর্যাপ্ত পর্যবেক্ষণের অভাব। রাজ্যের বিভিন্ন স্থানে মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হয়েছে ঠিকই, কিন্তু সেগুলির উপর পর্যাপ্ত নজরদারি ও পর্যবেক্ষণ নেই। কেন্দ্রগুলিতে প্রশিক্ষিত মনোবিজ্ঞানী, চিকিৎসক ও কাউন্সিলরের অভাবে কারণে মাদকাসক্ত যুবকদের পুনর্বাসন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। গ্রাসরুট পর্যায়ে সচেতনতার ঘাটতি। সরকারি প্রকল্পের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার কথা বলা হলেও গ্রামীণ ও প্রত্যন্ত এলাকাগুলিতে মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম করা হয়নি। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে সচেতন করার জন্য যে ধরনের প্রচার ও শিক্ষামূলক কার্যক্রম দরকার তা করা হচ্ছে না। বরাদ্দের অপব্যবহার ও তথ্যের স্বচ্ছতার অভাব। 23.97 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব থাকলেও পূর্ববর্তী বাজেটে বরাদ্দের সঠিক ব্যবহার এবং এর ফলাফল সম্পর্কে কোনো স্বচ্ছ তথ্য এই সবার সামনে উপস্থাপন করা হয়নি। বিকল্প উন্নয়ন কার্যক্রমের অভাব। মাদকের বিকল্প হিসাবে যুব সমাজকে বিভিন্ন দক্ষতা প্রশিক্ষণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত করার জন্য যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে তা যথেষ্ট নয়। শুধুমাত্র মাদকাসক্তি নিয়ে নিরাময় নয়, তাদের মূল স্থিতি ফিরিয়ে আনার জন্য জীবিকা এবং শিক্ষামূলক কর্মসূচি প্রয়োজন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সরকারের উচিত শুধুমাত্র অর্থ বরাদ্দ করাই নয়, বরং বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে মাদকের চাহিদা হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
ত্রিপুরা যুব সমাজকে রক্ষা করতে হলে এই প্রকল্পের বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। ডিমান্ড নাম্বার 15, জল সম্পদ বিভাগ। ত্রিপুরা কৃষি নির্ভর রাজ্য, এখনকার অর্থনীতি কৃষি এবং বৃষ্টির উপর নির্ভরশীল। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যা আমাদের কৃষি জমির বিপুল ক্ষতি করে। অপরদিকে শুষ্ক মৌসুমে সেচের জন্য অপর্যাপ্ত জল না থাকায় কৃষকদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেন অপ্রতুল বরাদ্দ, সেচ ব্যবস্থার উন্নয়ন, রাজ্যের অধিকাংশ সেচ প্রকল্প বেহাল অবস্থায় রয়েছে। বেশিরভাগ লিফট ইরিগেশন প্রকল্প এবং গভীর নলকূপ অপিটু অবস্থায় রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ ও নদী বাঁধ, বর্ষা মৌসুমে নদী বাঁধের অবস্থা অত্যন্ত নাজুক। পূর্বের অভিজ্ঞতায় বলছে 1.8517 লক্ষ টাকা বরাদ্দ এই বিশাল সমস্যার সমাধানে যথেষ্ট নয়। অবকাঠামো ঘাটতি, ত্রিপুরা গ্রামাঞ্চলে পানীয় স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। জলাধার ও ছোট নদীগুলি পুনর্গঠন এবং নতুন জল সংরক্ষণ প্রকল্পের জন্য বড় ধরনের অর্থের বরাদ্দের প্রয়োজন। কৃষকদের দুর্দশা, বর্ষাকালে বন্যা ও শুষ্ক মৌসুমে সেচের অভাব কৃষকদের ফসলের ক্ষতি করছে, যা রাজ্যের কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। আমার দাবি হচ্ছে বরাদ্দ বাড়িয়ে কমপক্ষে 1000 লক্ষ করা হোক, যাতে সেচ প্রকল্প পুনর্গঠন এবং বাঁধ নির্মাণে বাস্তবিক উন্নয়ন করা যায়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে বৃষ্টির জল সংরক্ষণ, খাল পুনর্জীবিতকরণ, ক্ষুদ্র সেচ প্রকল্পগুলির উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ করা হোক। কৃষকদের জল সংকট মেটানোর জন্য সোলার পাম্প এবং আধুনিক সেচ প্রযুক্তির বরাদ্দ আরো বেশি করা প্রয়োজন। ডিমান্ড নাম্বার 14, মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরার বিদ্যুৎ পরিষেবার অবস্থা সম্পর্কে আমরা সকলেই অবগত। রাজ্যের গ্রামীণ এলাকায় বিদ্যমান সংযোগগুলিতে প্রায়শই লোডশেডিং, লো ভোল্টেজ এবং যান্ত্রিক ত্রুটির কারণে জনগণ দুর্ভোগে পড়ছেন। ত্রিপুরার বিদ্যুৎ পরিকাঠামোকে শক্তিশালী করতে এবং গ্রামীণ বিদ্যুৎ পরিষেবা উন্নত করতে প্রয়োজনীয় পরিমাণে বরাদ্দ না থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিদ্যুৎ পরিকাঠামোর উন্নতির জন্য বরাদ্দ বৃদ্ধি করে লো ভোল্টেজের সমাধান করা হোক। সৌরশক্তি প্রকল্পগুলির সম্প্রসারণে আলাদা বরাদ্দ রাখা হোক, যাতে প্রত্যন্ত এলাকাগুলিতে বিদ্যুতের ঘাটতি পূরণ করা যায়। প্রাকৃতিক দুর্যোগ বন্ধন, ত্রিপুরা একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা। বর্ষাকালে বন্যা, ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের প্রায়শই ঘটে, কিন্তু মাত্র 2.6 লক্ষ টাকা বরাদ্দ ব্যবস্থা করার জন্য অপর্যাপ্ত। ডিমান্ড নাম্বার 14, পাওয়ার সেক্টর। প্রস্তাব দুর্যোগ মোকাবেলায় উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি। ডিমান্ড নাম্বার হয়ে গেছে বাবু, হয়ে গেছে, ঠিক আছে। বসুন বসুন, বলুন। কি নিয়ে বলছি, 2022-23 যে অরিজিনাল বাজেট ছিল, সেই বাজেট থেকে 50% সাপ্লিমেন্টারি বাজেট বাড়ানো হয়েছিল। লেকিন যে অডিট রিপোর্ট এসছে, সেই অডিট রিপোর্টে দেখানো হয়েছিল অরিজিনাল বাজেট অ্যামাউন্ট ছিল সেই টাকা খরচ করতে পারেনি, উল্টে এডিশনাল কেন সাপ্লিমেন্টারি বাজেট আনা হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছে। ঠিক এইভাবে এবছরও অরিজিনাল বাজেট অ্যামাউন্ট ছিল 27,876.67 করোড়, সেখানে সাপ্লিমেন্টারি বাজেট বাড়ানো হয়েছে 4,248.67 করোড়, দ্যাট ইজ 15%। তো অতীতের রেকর্ড বলছে সাপ্লিমেন্টারি বাজেট যেখানে বাড়ানো হয়, যেখানে এক্সপেন্ডিচার অরিজিনাল বাজেটের করা হচ্ছে না, সেই ক্ষেত্রে জরুরি হেডে যেখানে আমাদের খরচ করা প্রয়োজন, সে সাপ্লিমেন্টারি করার জন্য সেই হেডগুলি আমাদের শর্টেজ অফ ফান্ডের জন্য করা হচ্ছে না, সেদিকে সরকারের যথেষ্ট দৃষ্টি দেওয়া উচিত। নমস্কার। থ্যাংক ইউ। মাননীয় সদস্য তুষারগণ, আজকের কার্যসূচি অন্তর্ভুক্ত 24-25 অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো এবং ছাপের প্রস্তাবগুলোকে আলোচনা শেষ হয়েছে। এখন আমি আলোচনা 2024-25 অর্থ বছরের অতিরিক্ত মিনিস্টারের উত্তর দেবে। কার্ডভূষণ, মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিরোধী দল কর্তৃক মোট 10টা ঘাট মার্শাল এখানে এসেছে। 2 জনে এনেছে, একজন গোপাল বাবু, একজন আমাদের সুরেন্দ্র বাবু। এটা ডেমোক্রেটিক প্রসেস, এটা রুলস অ্যান্ড প্রসিডিউরে আছে যে
যখন কোনো বাজেট হয় সেই বাজেটের উপরে ইচ্ছা করলে বিরোধীরা তাদের কোন ব্যাপার সম্বন্ধে যদি আপত্তি থাকে ভেন্টিলেট করতে পারে। সেজন্য 3 ধরনের কার্ড পোষণ আনা যায়: পলিসি কার্ড, টোকেন কার্ড, ইকোনমিক কার্ড। মূলত ওই পার্টিকুলার ডিপার্টমেন্টের পার্টিকুলার হেডের যে প্রবলেমগুলি তুলে ধরেছেন। আমি দেখলাম অনেকদিন পর শৈলেন্দ্রবাবু কি সিস্টেম অনুযায়ী ওনার বক্তব্য রেখেছেন। আমরা মানি না মানি এটা আলাদা, কিন্তু পদ্ধতি কি উনি জানে ভালো। আমি অন্য কারা জানেন না জানি সেটা চাচ্ছি না, কিন্তু ভালো করে উনি বলেছেন সিস্টেমটাকে উনি বুঝে যে ভেন্টিলেট আমার কথাটা বলতে হবে, আমার ওই জায়গাটা এই জায়গাটা মাননীয় মন্ত্রী শুনেছে। তো আমার এই 10টার মধ্যে আমারও একটা আছে। এবং এবার আর ইকোনমি আর টোকেন কার্ড কেউ আনে, এবার এনেছে পলিসি কার্ড। ঠিক আছে, এখন আমার দপ্তর সম্বন্ধে যেটা এনেছে 14 ডিমান্ড নম্বর 14, development of government policies by providing adequate assistance under natural calamities of climate change. স্যার, আপনি জানেন যে প্রথমে আমি ওনার যে প্রস্তাবটা এনেছেন আমি বিরোধিতা করছি। 24-25 অর্থ বছর এই বইটা যদি দেখেন বা মূল বইটা দেখেন, দেখবেন এই হেডে পাওয়ার ডিপার্টমেন্ট কোনো টাকা রাখেনি। কেন রাখেনি? অযথা টাকা আমি কেন রাখবো? অনুমান করে সামান্য কিছু রাখা যায়, কেউ কেউ রাখে। আগাম বলেও দেয়নি যে এত বড় সাইক্লোন বা এত বড় ডিসাস্টার, সেই জন্য পাওয়ার দপ্তর কোনো টাকা রাখে। ভালো করেছে, অন্য দপ্তরে টাকা গেলে সেটা কাজে লাগাতে পারবে। এই জন্য দেখবেন বাজেট অনেক জ্ঞান সমিতি দেখবেন ফাইন্যান্সের কাছে প্রচুর টাকা দিতে পারে, যখন প্রয়োজন হবে যেন ডিপার্টমেন্টগুলি দিতে পারে। এই খাতে পাওয়ার ডিপার্টমেন্ট কোন টাকা রাখে। 24 অর্থ বছরে রিভাইজ যে এস্টিমেটে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় গ্র্যান্টলি হিসাবে পাওয়ার ডিপার্টমেন্ট টিএসসিসিএলকে 26 কোটি টাকার বরাদ্দ দিয়েছে। এই অর্থের মধ্যে বিদ্যুৎ নিগমের জন্য 21 কোটি এবং ক্যাডার জন্য 5 কোটি। টোটাল বাজেটটা যদি দেখেন শৈলেন্দ্রবাবু, দেখবেন 50 crore বাজেটটা এখন হচ্ছে সাপ্লিমেন্টারি। যখন ফ্লাড হল তখন টাকা কোথায় পাবে? বাজেটে তো টাকা নেই। তখন করলো কি মুখ্যমন্ত্রী সাথে সাথে ফাইন্যান্সের সাথে কথা বলে পাওয়ার ডিপার্টমেন্টকে টাকা দিয়ে দিল 50 crore। টাকা দিলে হবে না, এই টাকা পরবর্তী সময় এই হাউজে আসতে হয়, ওই অর্থ বছরের মধ্যে আসতে হয়, যাতে বেআইনি কোনো সিস্টেম না হয়। এই জন্য আইনি শুদ্ধ করার জন্য এনেছে 50 crore। দেখুন, আপনার শিক্ষিত মানুষ, আমি জানি কর্পোরেট সেক্টরে কাজও করে এসছি, খুব মজা। এগুলি আমি আপনাদের মধ্যে এত শিক্ষিত না, এগুলি কঠিন অঙ্ক টঙ্ক সব, কিন্তু যদি বাজেটে ঢুকে যায়, ঢুকতে পারা যায়, তাহলে রসই রস। 50 crore দেখবেন এই পাতাটায়, দেখবেন 50 crore। একটু একটু কর্পোরেট নাকি? আচ্ছা, এই ডিপার্টমেন্টে আরে শুনুন না, 50 crore টাকা রেখেছে। কেন? 26 এখানে এই 54% মধ্যে 50 crore মধ্যে এসসি সাব প্ল্যানের টাকা দিতে হবে 17%, এসটি সাব প্ল্যানের টাকা দিতে হবে 31%। দেখবেন এই বইটাতে দেখবেন 15,50,00,000 এসটি সাব প্ল্যান, আর এসসি সাব প্ল্যান টাকা রেখেছে 8 crore 50। ওই দেখবেন হিসাব করে দেখবেন 50 এটা 17%, ওইটা 31%। এই যে এসটির জন্য টাকা রাখে সাব প্ল্যান, এইগুলি দেখলে বোঝা যাবে যে কিভাবে ডিসিপ্লিন হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে। তো এখানে আপনারা জানেন যে 18 অগাস্ট থেকে 24 অগাস্ট প্রতি বর্ষণ এবং ভয়াবহ বন্যায় সমগ্র রাজ্য প্রভাবিত হয়।
বিদ্যুৎ ক্ষেত্রে পরিষেবা দৃঢ় করতে একটা জেনারেটিং স্টেশন গোমতী হাইডারে বহু আগে তৈরি হয়েছিল। সহ মোট 5,057 কিলোমিটার বৈদ্যুতিক পরিবাহী তার, 6,803টি বৈদ্যুতিক খুঁটি, মোট 3,611টি বৈদ্যুতিক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মোট 1,891টি সোলার পাম্প, 3,018টি বোরওয়েল, 5,800টি সোলার স্ট্রিট লাইট, 2টি সোলার ইরিগেশন প্ল্যান্ট, 10টি পানীয় জলের পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গোমতী এবং সীতাকুণ্ড। টিএসসিসিএল চুপ করে বসে থাকতে পারে না। 24 ঘন্টা পরিষেবা প্রদানের জন্য, প্রাকৃতিক মোকাবেলার জন্য যথেষ্ট তৎপর ছিল এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নিয়োগের নিজস্ব কর্মীর পাশাপাশি অতিরিক্ত 118টি দক্ষ শ্রমিক দলের গ্যাং টিম এজেন্সি থেকে নেওয়া হয়েছে। সবটি টিমের মধ্যে 8 থেকে 10 জন করে দক্ষ শ্রমিককে নেওয়া হয়েছে। আপনার এখানে এত হয়নি জানেন, বিদ্যুৎ কর্মীরা ডুব দিয়ে লাইন ঠিক করেছে, সবাই দেখেছে, বিভিন্ন ভাইরাল হয়েছে। এবং যারা যথেষ্ট তৎপর ছিল সিস্টেমগুলি পুনরুদ্ধারের জন্য যেখানে যখন সম্ভব সংস্থার নিজস্ব কর্মীর পাশাপাশি ঠিকাদারের মাধ্যমে কর্মী নিয়োগ করেছে এবং যাবতীয় ক্ষয়ক্ষতি স্বাভাবিক বিদ্যুৎ ব্যবস্থার পুনরুদ্ধার করতে বিদ্যুৎ নিগম ক্যাডারকে ভালো পরিমাণ অর্থের বোঝা চাপা করতে হয়। এই বিপর্যয় আর্থিক দায়কে সামলানোর জন্য খুব স্বাভাবিকভাবে রাজ্য সরকার বিদ্যুৎ নিগম ক্যাডারকে রাজ্য সরকার আর্থিক সাহায্যের আবেদন জানায় এবং প্রচুর টাকা আমি দেখাবো আপনাকে, এবং সেখানে বিবেচনা করে সাবলিমিনাল ডিমান্ডস ফর গ্র্যান্টস এন্ড এক্সপেন্ডিচার অফ দি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিউরিং 24-25 প্রতিফলিত হয়। এই টাকা দিয়েছে। এবং প্রশ্ন হল জেনারেশন কত টাকা চেয়েছিল কল্পনা করতে পারবেন না। সব কৃষি যেমন ক্ষতি হয়েছে, বিদ্যুতের প্রচুর ক্ষতি হয়েছে। চেয়েছে কত? 7,445 কোটি। দিয়েছে কত? 15। তখনই তাড়াতাড়ি পরবর্তী সময় টাকা এসছে, দিল্লি থেকেও টাকা আসছে, ভালো পরিমাণ টাকা দিয়েছে। এই যে টাকাটা জেনারেশনের জন্য কত হচ্ছে? 281 কোটি। ট্রান্সপ্লান্টেশনের জন্য কত হচ্ছে? 42 কোটি। ডিস্ট্রিবিউশন কত চেয়েছে? 3,671। আপনি জানেন গোমতী হাইডাল প্রজেক্ট রিইনস্টল করতে কত লাগবে জানেন? 263 কোটি। আপনি চাইছেন যে টাকা না দিয়ে পাওয়ার সম্বন্ধে মানুষ ব্যতিগ্রস্ত হয়ে যায় আর মানুষ আমরা ক্রিটিসিজম করতে পারি। আপনি অবশ্যই এই লাইনের নাম দেন। আপনার কয়েকদিনের ভাষণ পিছনে বোঝা গেছে আপনি একটু প্রোগ্রেসিভ। সে আগের দিনের স্টাইলের মতো কোন গান গানের মধ্যে দেখা নাই। এবং শুধু এটা না, বর্মরা সেখানেও ল্যান্ডস্লাইডের মাধ্যমে রুকিয়ার এখানেও ক্ষতি হয়েছে। এবং কাজগুলি কে করছে? বিদ্যুৎ নিগম করছে, যেটা করছে। তাদেরকে টাকা দেবে না? আপনি গ্যারান্টি নিতে বাধা দিচ্ছেন 26 কোটির জন্য। শুধু এটা নয় স্যার, নিগম কি করেছে? ট্রান্সফরমারের অর্ডার দিয়েছে। অলরেডি অর্ডার প্লেস 500 কেবি 83 ট্রান্সফরমার, 315 কেবি 75 ট্রান্সফরমার, 200 কেবি 50টা ট্রান্সফরমার, 100 কেবি 20টা ট্রান্সফরমার। এগুলির দাম 18 কোটি। ট্রান্সফরমার কয়েল 2 ক্রোর, ডিজি সেট 2 ক্রোর, 15 MVA যেটা বিগ সাইজ ট্রান্সফরমার। এগুলি সব প্রচুর টাকা দরকার। বিদ্যুৎ এমনি চলবে তো? এই জন্য টাকা চেয়েছে। আপনি কাঠ বসানো, আপনার রাইট আছে কাঠ বসানো, এটা ভালো। দপ্তরকে মনে করে দিচ্ছেন কৃষকরা যেন আরো পয়সা পায়, মুখটা পায়, এটা ভালো। মন্ত্রীরা এই জন্য নোট করে, এর মনে করার কারণে মন্ত্রীরা কিছু, এবং আমি তাকে ওই জন্য তাই করছি, ভেন্টিলেট করেছি। কিন্তু আপনি যেটা বলেন, এই প্রথম দেখেছি কনস্ট্রাকটিভ ডিসকাশন করছে। আই নোট ইট ডাউন। যে অন্য একজন কথা বলেছে, আমি বুঝিনি হোয়াট ইজ দ্য মিনিং অফ কাট।
যাই হোক ওনার জায়গা যাবো না আমি। তো কাট মোশনটা তো আমরা বন্ধ করতে পারবো না। আমি আমাদের মুভমেন্ট আমরা কাট করতে চান বিজেপি নেতৃত্বাধীন যে ত্রিপুরা এবং আইপিএফটি যে সরকার এর মুভমেন্ট আপনি কাট করে দিতে চান, এটা মানতে পারা যায়। তো আমি জানি, সুতরাং আমারটা সবগুলো আমি বিরোধিতা করছি। যদি উদ্যোগ করে নেন ভালো, না উদ্যোগ হলে একটু করে ভোট হবে। এখন কষ্ট হলো কয়েকটা জিনিস বলি, আমি উপদেশ দেবো না, এই দুঃসহ সমান নেই। সমালোচনা তখনই ফলপ্রসূ হয় যখন তার উন্নয়নের পথ দেখায়, শুধু বাধা সৃষ্টি করে না। আমাদের সরকার জনগণের সরকার, সরকার জবাবদিহি সরকার, আমরা রিপ্লাই জবাবদিহি করতে বাধ্য। কোন ভালো নীতি বিরুদ্ধে সমর্থন করা উচিত, আর দুর্নীতির বিরুদ্ধে বিকল্প সম্মান করা। আমরা কিন্তু বিকল্প বলেনি, দেখবেন বইটাতে দেখবেন আপনি যে পলিসি চেঞ্জ করতে চলছেন, আপনার পলিসি কি আপনি উত্থাপন করেন, বলতে হয় আমার মতে এটা করা উচিত, যা বলেন অল্টারনেটিভ পলিসি। বইটা পড়লে দেখবেন লেখা আছে অল্টারনেটিভ। আমি শুধু অপোজ করবো না, অল্টারনেটিভ প্রপোজাল দেবো মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্য সরকার কাছে। এটা আমরা বলেননি। যেমন বিরোধিতা কাজ করাই কাজ নয়, বরং বিকল্প নীতি রূপরেখা তুলে ধরা উচিত। বিরোধীরা তখনই কার্যকর যখন তার সমাধানের দিক দেখায়। শুধু প্রশ্ন তুলবেন না, উত্তরও খুঁজবেন। গণতন্ত্রের সৌন্দর্য হল ভিন্ন মত থাকা, কিন্তু সেই মতামত যেন উন্নয়ন পথে বাধা না, এটা মাথা রাখতে হবে। বিশ্ব যেখানে সমাজতন্ত্র ছেড়ে উন্নয়নের পথে আসছে, সেখানে সিপিএম এখনো পুরানো বই খাচ্ছে। কমিউনিজম আমার কোন ইতিহাসের বই পাবে, অতীত 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 অতীত। বামপন্থীরা এতটাই প্রগতিশীল যে জনগণ যে তাদেরকে ধীরে ধীরে ইতিহাস বাড়িয়ে দিচ্ছে, এটা বুঝতে পারছে। স্যার, জনগণ বারবার প্রত্যাখ্যান করছে, তবু নিজেদের নেতা বাবার দুঃসাহস কোথা থেকে আসে আপনাদের, বারবার রিজেক্ট করছে। এবং আপনারা যদি উন্নয়ন বন্ধ করতে চান, মানুষ কিন্তু আপনাদের বন্ধ করে দেবে। এবং আপনারা জানেন চীন রাষ্ট্রীয় সমাজতন্ত্র ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু সমাজতন্ত্র দাঁড়াই না। আমরা পুঁজিবাদে তো নেই, আমরা সমাজবাদেও নেই, আমাদের হলো একাত্ম মানববাদ, এখানেই পার্থক্য। তো সুতরাং আমরা 1950-এর ছবি আছেন এবং আপনাদের বারবার প্রত্যাখ্যান করছেন। আজকে সুন্দর একটা কার্টুন একটা দেখলাম, কার্টুনিস্ট লিখছে, আমি তো লিখিনি, কার্টুনিস্ট লিখছে মিডিয়াগুলি ভুল প্রচার করছে। বলছে সুনিতা উইলিয়ামস নয়, আমরাই বেশি দিন ধরে শুনতে রয়েছি। কে বলছে? সিপিএম বলছে, মিডিয়াগুলি বলছে ভুল প্রচার করছে, সুনিতা উইলিয়ামস নয়, সিপিএমরাই বেশি দিন ধরে মহাশূন্যে আছে। এতদিন বেশি করে শূন্যের জায়গা আর কেউ নেই। কার্টুন আমি বলছি না, কার্টুন কার্টুন কার্টুনটা বলছে যে সুনিতা উইলিয়ামস এতদিন ধরে আছে, নট ডিসকারেক্ট। উনি বলছে এরা সবচেয়ে বেশি মহাশূন্য রয়েছে। ওকে, সুতরাং সমস্ত কার্টুনের বিরোধিতা করে আমি অনুরোধ করবো মুখ্যমন্ত্রী বলার আগে যেন উদ্যোগ করে নেন, তাহলে কাজটা সোজা হয়। ধন্যবাদ সবাইকে। আপনাদের চিন্তা করতে করতে মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যে বলুন। সময়টা ইয়ে করে আপনি বলা পর্যন্ত মাননীয় এলপি সাহেব। না, ভোট করে নেব, ভোট করে নেব। করতে 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 পারবে মাননীয় মুখ্যমন্ত্রী বলার পর আমার ভোটটা শেষ করে দিয়ে তারপরে আমরা ঠিক না যেগুলো
ঠিক আছে, তাহলে আমরা পরেও করতে পারি। আচ্ছা, এটা মোটামুটি পরে বলতো এই ওরা যখন বলছে মুখ্যমন্ত্রী পরে বলে সবাই সবাই মিলে চলতে চাই। একটার জন্য বলতে হবে। ঠিক আছে, বলেছি। এই সভা বেলা 2টা পর্যন্ত বলতে পেরেছিলাম। এই সভা বেলা 2টা পর্যন্ত বলতে পেরেছিলাম। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বৈঠক হয়েছে, সেখানে কি আলোচনা হয়েছে? স্ট্রাইক কালকে উইথড্র করা হচ্ছে। আমরা সিএমের লোকের দেখা হওয়ার পরে সিএম এটাই বলছে যে ইয়েস ইউ উইল ডেফিনেটলি লুকিং ইনটু ইট রিগার্ডিং দ্য ডিমান্ড অফ টিএসএ, এটাই বলছে। সো ফর দ্য টাইমিং আমরা এটাই বলবো, স্ট্রাইকটা উইথড্র করা হচ্ছে। মানে কালকের যে আন্দোলনটা সেটা হচ্ছে না? হ্যাঁ, সব কোনো জায়গায় তো হবে না? না না না, হবে না। তবু আমরা আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিন, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 1800 এই নম্বরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সুখবর, সুখবর, আগরতলাবাসীর জন্য সুখবর। আনন্দমার্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ভর্তির সেশন। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত চলছে ভর্তি। আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য বিষয়গুলি হল গুরুকুল ব্যবস্থাপনায় পাঠদান, মনোযোগ বৃদ্ধির জন্য যোগ, মেডিটেশন এবং শরীর চর্চায় খেলার মধ্য দিয়ে শিক্ষা, আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, চিত্র এবং স্পোকেন ইংলিশ চর্চা, বিদ্যালয়ে আত্মনিয়োগ করা কর্মী, নজরদারি ক্যামেরার অধীনে বিদ্যালয়ের ব্যাপার, পারিবারিক পরিবেশে পিতা মাতার ন্যায় যত্ন, হোস্টেল এবং যাতায়াতের সুবিধা। আমাদের ঠিকানা পঞ্চমুখ ওএনজিসি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ভর্তির আবেদনপত্র এবং বিষয়বস্তুর জন্য সশরীরে যোগাযোগ করুন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের দূরভাষ নম্বর 0381237656, 9862525614, 9862669091। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই
দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।